এই দেখুন, দূরে থাকুন। এরকম একদম দূরে থাকুন। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। এই কি সব যাতা বলছিস তুই? আমি তোর কাছে যাব কেন? আশ্চর্য! তুই একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। আমি তোর কাছে যেতে বয়েই গেছে। না, আসলে বলছিলাম কি, আমার মতো একটা ইনোসেন্ট ভোলাভালা ছেলে পেয়ে আপনি আবার কাছে এসে উল্টাপাল্টা কিছু করতেও পারেন। তাই আর কি, আগে থেকে আপনাকে সাবধান করে দিলাম। একদম আমার কাছে এসে আমার সর্বনাশ করার চেষ্টা করবেন না, বলে দিলাম। দেখ, একদম ফালতু কথা বলবি না। এমনি মাথা ঠিক নেই। আর একটাও যদি ফালতু কথা বলেছিস তাহলে এখানে মেরে তোর মাথা ফাটিয়ে দেবো, বলে দিলাম। এমনি চিন্তা ভাবনায় আমার মাথা ফেটে যাচ্ছে। তুই আর আমার মাথা ব্যথার কারণ হোস না, প্লিজ। ও মা, সে কি আপনার মাথা ব্যথা করছে? আগে বলবেন না। দাঁড়ান, আমার ঘরে ওই যে বেডের পাশে যে ছোট্ট টেবিলটা দেখেছিলেন, টেবিলের ড্রয়ারে মাথা ব্যথার খুব ভালো একটা মলম আছে। আমি নিয়ে এসে আপনার মাথায় দিয়ে দিচ্ছি। দেখবেন 1 মিনিটের মধ্যে আপনার মাথা ব্যথা গায়েব হয়ে যাবে। আবিরের কথা শুনে তিশা পুরো অবাক হয়ে যায়। সে বুঝে পায় না এই ছেলেটা সবসময় এত সিরিয়াস মোমেন্টে এইসব ফালতু কথা কিভাবে বলতে পারে। সে কি করে এতটা স্বাভাবিক থাকতে পারে যে কোনো পরিস্থিতিতে। আজকে তাদের জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেল, কিন্তু তারপরও এই ছেলের কোনো ব্যথা ব্যথা নেই, অথচ সে তখন থেকে তৃষাকে বিরক্ত করেই যাচ্ছে। আসলে ছেলেটা সুস্থ তো নাকি পাগল সে বুঝতেই পারছে না। কিন্তু এদিকে আবির তৃষাকে সাহায্য করার খুব গভীর মনোযোগ মানসিকতা নিয়ে তৃষার সামনে থেকে পার হয়ে একটা টেবিলের দিকে এগিয়ে যায়, যে টেবিলটা বেড সাইডের পাশে রাখা আছে। এরপর সেই ছোট্ট টেবিলের ড্রয়ার থেকে একটি মলমের বক্স নিয়ে আসে তৃষার সামনে এবং তৃষাকে বলে, দেখি কোথায় মাথা ব্যথা করছে, এদিকে আসুন। দেখি, মলমটা কিন্তু খুবই কার্যকরী। দেখবেন দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তখন আপনি আমার মলমের ফ্যান হয়ে যাবেন। মলমটা আমি সেই আরব আমিরাত থেকে নিয়ে এসেছি। আচ্ছা, তোর কাছে কোনো চুলকানির মলম নাই? হঠাৎ করেই তৃষার মুখ থেকে এমন চুলকানির মলমের কথা শুনে আবির তো অবাক হয়, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে ভ্যাবলার মতো হাসি দিয়ে বলে, কেন থাকবে না? অবশ্যই আছে। আপনার কি কোথাও চুলকানি উঠেছে? দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি চুলকানির মলম। কথাটা বলেই আবির আবারও মনোযোগী হয়ে এগিয়ে যেতে লাগলে তৃষা আবিরের হাত ধরে একটানে তার সামনে দাঁড় করায় এবং আবিরের কলার ধরে ঝাঁকিয়ে বলে, এই তুই কি পাগল নাকি? তোর মাথার কোনো স্ক্রু ঢিলা আছে? বলতো আমাকে। এখন কি তোর ফাজলামো করার সময়? তুই কি ফাজলামো ছাড়া জীবনে কখনো সিরিয়াস হবি না? তুই জানিস আজকে তোর জন্য আমার ঠিক কত বড় একটা ক্ষতি হয়েছে? কিন্তু এই মুহূর্তেও তুই কোনো রকমে কোনো চিন্তা ভাবনা না করে এমন জোকারের মতো ব্যবহার করছিস। তোর কাছে কি সব কিছুই খেলনা, নাকি আমি কিছু বুঝলাম না। তুই আমার থেকে আমার কোনো সিদ্ধান্ত না নিয়ে হুট করে সকলের সামনে বলে দিলি তুই আমাকে বিয়ে করবি। তুই কি একবারও আমার থেকে জানতে চেয়েছিস আমি তোকে বিয়ে করতে চাই কি না? কিন্তু না, তুই কখনোই জানতে চাসনি। তুই নিজের সিদ্ধান্তটা আমার উপরে চাপিয়ে দিয়েছিস। সেই জন্য তুই কিন্তু কোনো ছেলে মানুষই করিসনি বা মজা করে করিসনি। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তুই খুব চিন্তা ভাবনা করে মাথার ঠান্ডা মস্তিষ্কে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলি, কারণ তখন তোর চোখে মুখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তুই তখন সেটা মজা করিসনি। আবির তৃষার কথা শুনে হালকা করে তৃষার হাতটা নিজের কলারের উপর থেকে সরে তৃষার দিকে সরল চোখে তাকায়। আবির তৃষার দিকে তাকিয়ে দেখে তৃষার চোখ যেন লাল হয়ে আছে। মনে হচ্ছে মেয়েটা অনেকক্ষণ ধরেই অনেক কানাকাটি করেছে। এরপর আবির নিজেকে স্বাভাবিক করে বলে, আপনি তো ছিলেন সিরিয়াস। সিরিয়াস থেকে কি পেলেন জীবন থেকে? কিছু না, শুধু মরীচিকা। তাই আমি জীবনকে কখনো সিরিয়াসলি নেই না। মজা করে জীবন থেকে যে মজা পাওয়া যায়, সিরিয়াস হয়ে কখনো সেটা পাওয়া যায় না। আপনি তো সিরিয়াস হয়ে দেখলেন, কি পেয়েছেন বলুন তো? অপমান ছাড়া কিছু পেয়েছেন? তখন যদি আমি সামনে না আসতাম, তাহলে আপনার কি অবস্থা হতো একটাবার ভেবে দেখেছেন? আপনার পরিবারের কি অবস্থা হতো? আপনার যে তথাকথিত প্রতিবেশী, তারা কিন্তু আপনাকে এবং আপনার পরিবারকে কথা শুনিয়ে মারত। সেটা কি ঠিক হতো বলুন?
তিশা আবারও আবিরের চোখের দিকে তাকিয়ে দেখে আবিরের চোখ ভীষণ গম্ভীর কিছু একটা বলতে চাইছে, যেটা হয়তো তৃষা বুঝতে পারছে না। কিন্তু এখন যে কথাগুলো আবির বললেও সেটা একটাও ভুল না। আবিরের কথাগুলো শুনে কোনোভাবে মনে হচ্ছিল না যে সে এখন মজা করছে, বা সে জীবনে সিরিয়াস নয়, বা সেই সিচুয়েশন বোঝে না। তোর কথাগুলো ঠিক আবির। তখন আপনি না থাকলে পরিস্থিতিটা আরও খারাপ হতে পারত। কিন্তু তারপরও এটা আমাদের দুজনের জীবনের একটা এত বড় সিদ্ধান্ত। আমি আপনাকে জিজ্ঞাসা না করে, আমার ইচ্ছের তোয়াক্কা না করে সবার সামনে। বাহ! এই একটা ব্যাপারে আপনি খুব সিরিয়াস, তাই না? আমাকে কেন এখনো তুই বা তুমি বলতে পারছেন না? আমি তো আপনার চেয়ে 4 মাসের ছোট, তবু আমাকে আপনি। আপনি আবার ফাজলামো শুরু করলেন। দেখ, দয়া করে আমার সাথে আর মজা করবেন না। আমার মাথা আর নিচ্ছে না। আচ্ছা ফাইন, আর মজা করছি না। তবে সিরিয়াসলি বলছি, আপনি যদি আমাকে আপনি বলা বন্ধ না করেন, আমি কিন্তু আবার মজা করা শুরু করব। আপনি কি চান বলুন তো? ওই পরিস্থিতিতে আপনি কেন এই কাজটা করলেন? কেন বললেন যে আপনি আমাকে বিয়ে করবেন? আমি সেটাই চেয়েছি, যেটা আমার মনে হয়েছে ওই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল। আপনার সম্মান, আপনার পরিবারের সম্মান রক্ষা করা। কিন্তু আমার কি হবে? আমি কি চেয়েছিলাম সেটা একবারও ভাবলেন? আমি তো আপনার বউ হতে চাই না। আমাদের সম্পর্কটা কি ছিল? আপনি আমার ননদের দেবর, মানে আমার ভাবির ছোট ভাই। এর বেশি কিছু তো ছিল না। আর আপনি বা কেন করলেন? আপনি তো সবসময় বিয়েতে বিশ্বাসই করেন না। বলতেন ওটা একটা বোরিং সোশ্যাল কন্ট্রাক্ট। আমি বিয়েতে বিশ্বাস করি না, হ্যাঁ, কিন্তু আমি সম্পর্ক রক্ষায় বিশ্বাস করি। আর আপনি ঠিকই বলেছেন, আপনি আমার ভাবির ছোট বোন। আমাদের পরিবারের ভেতরে আপনার এত বড় অপমান হবে আর আমি সেটা দেখে চুপ থাকবো? আবির কথায় একটি অচেনা কাঠিন্য ছিল, যা তৃষাকে অবাক করে। আবির যেন মুহূর্তের মধ্যে সেই চটুল যুবক থেকে একজন দায়িত্বশীল পুরুষে পরিণত হয়েছে। তৃষা অনুভব করলো আবির তাকে কিছু একটা বোঝাতে চাইছে। বিয়ে নিয়ে আবির এত সহজে সম্মতি দেওয়া একটা কিছুতেই স্বাভাবিক লাগছিল না। আপনার উদ্দেশ্য কি? আপনি এই পরিস্থিতিকে ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন না তো? ব্ল্যাকমেইল? আপনি এটা কি বললেন? আমার কাছে এত নিচে নামার মতো কিছু নেই। আমি যদি আপনাকে পছন্দ করতাম তাহলে সরাসরি বলতাম। আপনাকে ব্ল্যাকমেইল করার কোনো দরকার নেই। তাহলে কেন? এই মুহূর্তে সেটাই সেরা সমাধান। সামাজিকভাবে এই ঝড় থামানোর এটাই একমাত্র রাস্তা ছিল। যদি আপনি রাজি না হন তাহলে আমি এই কথা থেকে সরে আসব। কিন্তু তার আগে আপনাকে কথা দিতে হবে, আপনি পরের অপমানগুলো সহ্য করার জন্য প্রস্তুত। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কথা, সবার তিরস্কার। আমি জানি, আমি সব জানি। কিন্তু এটা তো একটা মিথ্যা, একটা অভিনয়। মিথ্যা তখনই হতো যদি আমি বলতাম আমি আপনাকে ভালোবাসি। আমি তো শুধু বলেছি বিয়ে করব, আর এটা এখন আর মিথ্যা নয়। আমি আপনাকে সত্যি সত্যি বিয়ে করব, যদি আপনি রাজি থাকেন। আপনি আপনি কি পাগল হয়ে গেলেন? হয়তো। তবে আপনি কি সত্যিই ভাবছেন আমার মতো একটা ইনসিরিয়াস ছেলে এত বড় একটা ঝামেলার মধ্যে জেনে শুনে মাথা গলাবে শুধু মজা করার জন্য? না, এই কাজটা আমার জীবনের সবচেয়ে সিরিয়াস কাজ ছিল। কিন্তু আমার মনের কি হবে? আপনার মন? আপনার মন এই মুহূর্তে অপমানিত। আগে আমরা এই পরিস্থিতি থেকে বের হই, তারপর আপনি ধীরে ধীরে ভাববেন। তবে আমার একটি কথা মনে রাখবেন, বিয়ে মানে ভালোবাসার শেষ কথা নয়, এটা একটি শুরু। আমরা না হয় উল্টো পথে হাঁটলাম, আগে বিয়ে, তারপর না হয় জীবনের বাকি মজাগুলো একসাথে খুঁজে নিলাম। আপনি কি রাজি? তৃষা চুপ করে আবিরের দিকে তাকিয়ে রইল। তার মনে হাজারো দ্বন্দ্ব। আবিরকে বিশ্বাস করার চেয়ে অন্য কোনো পথ তার কাছে খোলা নেই। আমি আমি রাজি, কিন্তু এটা একটা চুক্তি হবে আবির। আমাদের দুজনের মধ্যে একটা চুক্তি। আপনার সব শর্ত মানতে আমি রাজি তৃষা। এখন শুধু বলুন কখন বিয়েটা হবে? এখন না, আমি এখনই বিয়েটা করতে পারবো না। মানে কি বলছেন আপনি? ঝড় থামানোর জন্য তো এত তাড়াতাড়ি বিয়ের কথা বলা হলো, এখন আপনি বলছেন পারবেন না?
হ্যাঁ, এখন পারবো না, কারণ এই মুহূর্তে আমি মানসিকভাবে প্রস্তুত নই। আর তুই তুই তো সব সময় বিয়ে ব্যাপারটা ঘৃণা করিস। হঠাৎ করে তুই আমাকে কেন বাঁচাচ্ছিস? এর পেছনে তোর কোনো গোপন উদ্দেশ্য নেই তো? এই মুহূর্তে সেটাই সেরা সমাধান তৃষা। তোর সম্মান আর তোর পরিবারের সম্মান বাঁচাতে এটা করাই সবচেয়ে ভালো ছিল। আর আমার গোপন উদ্দেশ্য কী হতে পারে? আমি তোকে বিয়ে করে আমার জীবনের ফ্রিডম নষ্ট করতে চাইবো? এটা কি কোনো উদ্দেশ্য হলো? তোর এই ইনসিরিয়াস ভাব আমাকে বিরক্ত করছে আবির। তুই কেন বুঝতে পারছিস না এটা আমার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়? আমি সব বুঝতে পারছি, আর সেই বিপর্যয় থেকে তোকে বের করার জন্যই তো আমি সিরিয়াস হলাম। কিন্তু তুই যদি সবসময় নেগেটিভ থাকিস তাহলে তোকে বের করা আরও কঠিন হবে। দেখ, আমি একটা কথা বলি, বিয়েটা হবে, তবে এখনই নয়। আমার কথা অনুসারে বিয়েটা অন্তত 1 মাস পরে হোক। 1 মাস কেন? কারণ এর মধ্যে সমাজের লোকজনকে শান্ত হতে সময় দিতে হবে। তারা দেখুক যে আমরা নিজেদের সিদ্ধান্তে অটল আছি। আর এই 1 মাস আমাদের জন্য খুব জরুরি। কিসের জন্য জরুরি? তিশার কাছে কিছুটা এগিয়ে দৃষ্টি গভীর এনে বলে, আমাদের চুক্তির জন্য। যেহেতু তুই আমার উপর কোনো বিশ্বাস রাখতে পারছিস না, তাই এই 1 মাসে আমরা দুজন দুজনকে ভালোভাবে জানবো। আর তুই আমার উপর একটা শর্ত চাপিয়ে দে। এমন একটা শর্ত যা পূরণ করা আমার পক্ষে কঠিন হবে। যদি আমি সেটা পূরণ করতে না পারি তাহলে 1 মাস পরে এই বিয়েটা হবে না। আমি সবার সামনে সব দায়িত্ব নিজের কাঁধে নেব। আবিরের এই প্রস্তাব তিশাকে কিছুটা হতবাক করে। আবির যেন প্রমাণ করতে চাইছে যে তার উদ্দেশ্য পরিষ্কার, কোনো লুকানো মতলব নেই। তার চটুল ব্যবহারের আড়ালে লুকিয়ে থাকা দায়িত্ববোধ এবং প্রকাশও পাচ্ছে। তিশা এক মুহূর্ত চিন্তা করল। আবিরকে বিশ্বাস করার চেয়ে বরং তার জন্য একটি অসম্ভব শর্ত রাখাটাই বেশি নিরাপদ মনে হলো। ঠিক আছে, আমি তোর শর্ত মানতে রাজি। বিয়েটা 1 মাস পরে হবে, আর আমার একটা শর্ত আছে। বলুন, আমি আপনার সব শর্ত মানতে প্রস্তুত। এই 1 মাস তুই আমাদের বাড়িতে থাকবি। আমার বাবা মা ভাইয়া ভাবি সবার সাথে থাকবি। শুধু তাই নয়, তোকে এমনভাবে থাকতে হবে যেন তুই সত্যিই আমাকে প্রচণ্ড ভালোবাসিস। তুই আমার সাথে ফ্লার্টিং করবি, মজা করবি, কিন্তু আমি যখনই তোকে এই চুক্তি থেকে সরে আসতে বলবো তখনই তুই কোনো প্রশ্ন না করে সরে আসবি। বাহ, এটা তো আমার জন্য কোনো কঠিন কাজ নয়। ফ্লার্টিং আর মজা করা তো আমার স্বভাব। আর তোকে ভালোবাসার ভান করা, সেটাও বেশ মজার হবে। কিন্তু তুই আমার কাছে কি চাস? আমি তোকে বিরক্ত করব না নাকি? এটাই কঠিন শর্ত আবির। তোর এই ইনসিরিয়াস স্বভাবটা আমি সহ্য করতে পারি না। আমার শর্ত হলো এই 1 মাস তুই একটিবারের জন্য আমার সাথে কোনো ফাজলামো বা মজা করবি না। কোনো ফ্লার্টিং নয়, কোনো উল্টোপাল্টা কথা নয়। তুই এই 1 মাস আমার কাছে একদম সিরিয়াস থাকবি। হতবাক হয়ে তিশার দিকে তাকালো। তার মুখের হাসিটা পুরোপুরি মুছে গেল। কি বলছেন আপনি? সিরিয়াস? 1 মাস? হ্যাঁ, এটাই আমার শর্ত। যদি তুই এই 1 মাস একটিবারের জন্য সিরিয়াসনেস ভাঙিস বা আমার সাথে কোনো ফালতু কথা বলিস তাহলে এই চুক্তি বাতিল। তুই কি রাজি? এটা আপনি খুব বাজে শর্ত দিলেন তৃষা। এটা আমার পক্ষে অসম্ভব। আমার মনে হয় আপনি আমাকে বিয়ে করতে চান না, তাই এই অসম্ভব শর্ত দিয়েছেন। তুই চাইলে এই চুক্তি এখনই বাতিল করতে পারিস আবির। না, আমি বাতিল করব না। যদি এটা আপনার শর্ত হয় তবে তাই হোক। আমি এই 1 মাস সিরিয়াস থাকব। আপনার শর্ত আমি মেনে নিলাম। আবিরের স্বীকারোক্তি শুনে তিশা এবার পুরোপুরি নিশ্চিন্ত হলো। সে জানতো আবিরের মতো একজন মানুষ 1 মাস মজা না করে থাকতে পারবে না। তার মনে 1 মাস পরে আবির নিজেই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে এবং তিশাকে কোনো চাপ নিতে হবে না। কিন্তু আবির চোখে এক নতুন জেদ দেখতে পেল। তিশা যে জেদ এর আগে কখনোই দেখেনি। যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে ঘাড় ঘুরিয়ে তিশাকে বলল, আপনি যে 1 মাস অপেক্ষা করতে চাচ্ছেন, এর মধ্যে যদি আবার আপনার সাথে সে খারাপ কিছু করার চেষ্টা করে তখন? আমি 1 মাস খুব সাবধানে থাকবো। বাড়ি থেকে বের হব না, যেন এমন পরিস্থিতির সম্মুখীন আমাকে আর কখনো হতে না হয়। ঠিক আছে, আমি কাল সকালে আসছি।
আবির চলে গেল। তিশা ঘরের মেঝেতে বসে পড়ল। 1 মাস, মাত্র 30টা দিন। সে আবিরের উপরে অসম্ভব একটি শর্ত চাপিয়েছে। 1 মাস পুরোপুরি সিরিয়াস থাকা। তিশা জানে আবিরের মতো চঞ্চল ছেলের পক্ষে এটা সম্ভব নয়। সে অপেক্ষা করতে লাগলো কবে আবির প্রথমে ফালতু একটা কথা বলবে এবং সেই সম্পর্ক থেকে মুক্তি পাবে। পরদিন সকাল, তখন প্রায় 10টা। তৃষা নিচের ড্রয়িং রুমে বসে কাগজ পড়ছিল। আবির তার হাতে একটা মাঝারি ট্রাভেল ব্যাগ নিয়ে প্রবেশ করলো। তার মুখে সেই চিরচরিত বাঁকা হাসিটা অনুপস্থিত। মুখটা একদম শান্ত আর সিরিয়াস। আপনি কি এখন ব্যস্ত তৃষা? না, তুই তুই চলে এসেছিস? আপনি কালই তো বলেছিলেন আমি যেন কাল সকালে আসি। আমি কথা দিয়েছি, তাই চলে এলাম। আমি জানি আপনার জন্য আমার উপস্থিতি অস্বস্তিকর, কিন্তু চুক্তি অনুযায়ী আমাকে থাকতে হবে। খুব তো সিরিয়াস, যেন দেশ উদ্ধার করে এসেছিস। আমি সিরিয়াস, আপনিই তো শর্ত দিয়েছেন, আমি শর্ত ভঙ্গ করব না। এখন আমি আপনার অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে চাই, কারণ এই বাড়িটা আপনার বাবার। কি নাটক শুরু করেছিস তুই? ভেতরে আয়, বাবা মা তোকে তো চেনেই না। আবির ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো। তিশার বাবা মা এবং তিশার বড় বোন আবিরের ভাবি খুব খুশি হলেন। আবির সবার সাথে খুব ভদ্র এবং গুছিয়ে কথা বলছে। তিশার ভাবি আবিরকে তার নিজের ঘরে থাকার প্রস্তাব দিতেই আবির সেই সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়ালো। ধন্যবাদ ভাবি, কিন্তু আমি তৃষার রুমের পাশে একটা রুম নেব। আমার কিছু ফাইল নিয়ে কাজ করতে হবে। বাবা মা তোকে তো চেনেই, তোর এই ফাইল কিসের? তুই তো সারাদিন ঘুরে বেড়াস। তৃষা বলছিল ফাইলগুলো গুছিয়ে রাখার ব্যাপারে আমাকে সাহায্য করবে। বাহ, সেটা তো খুব ভালো কথা। তৃষা, তুই তো দুলাভাইয়ের ছোট ভাইকে সাহায্য করিস। তিশা রাগে মাথা ছাড়াতেই চাইল আবির মিথ্যা বলছে, অথচ তার মুখে সে সিরিয়াসনেস। সে তার ফাজলামও বন্ধ করেছে, কিন্তু চালাকি বন্ধ করেনি। সন্ধ্যায় তিশা তার ঘরে একা বসেছিল। দরজায় মৃদু টোকা পড়ল। কে? ভেতরে আয়। আমি তৃষা, আপনাকে কিছু জরুরি বিষয়ে জিজ্ঞেস করার কথা ছিল। এখন আবার কি? আমরা যে চুক্তিতে এসেছি সেটার একটা অভিনয় তো করতে হবে, তাই না? যেমন আপনাকে বাইরে দেখাতে হবে যে আমরা ঘনিষ্ঠ হচ্ছি। আজ বিকেলে ভাবি আমাকে জিজ্ঞেস করছিলেন আমরা বিয়ে নিয়ে আলোচনা করেছি কিনা। তোকে অভিনয় করতে কে বলেছে? তুই শুধু সিরিয়াস থাকবি, এটাই তোর শর্ত। কিন্তু বাইরের লোকজনের কাছে তো আমি হবু বর, আমাকে তো কিছু দায়িত্ব পালন করতে হবে। ধরুন রাতের বেলা ছাদে বা বারান্দায় একসাথে বসে থাকা, বা খাবার সময় আপনার পাশে বসে খাওয়া। এগুলো যদি না করি তাহলে সবাই সন্দেহ করবে, আর যদি কেউ সন্দেহ করে তাহলে আবার সেই আগের দিনের পরিস্থিতি হতে পারে। তোর মাথায় শুধু যুক্তি আর যুক্তি। ঠিক আছে, তুই আমার পাশে বসতে পারিস, কিন্তু কোনো ফালতু কথা নয়। আর খবরদার যেন আমাকে ভুল করে স্পর্শ না করিস। আমি আপনাকে স্পর্শ করব না তৃষা, আমি আমার শর্তের প্রতি শ্রদ্ধাশীল। কথাটা বলেই আবির ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। তিশা কিছু একটা ভেবে তাকে ডাকলো। এই আবির, বলুন। তোর তোর হাসিটা কোথায় গেল? আপনিই তো শর্ত দিয়েছেন, হাসি মজা ফাইজলামো সব কিছু এই 1 মাসের জন্য তালাবদ্ধ। তুই সত্যিই খুব বিরক্তিকর হয়ে গেছিস আবির। তুই তো জানিস তোকে রাগাতে আমার খুব ভালো লাগে। আমি জানি, কিন্তু শর্তটি আপনারই দেওয়া। টেবিল থেকে একটা কাগজের গোল্লা বানিয়ে আবিরের কপালে ছুঁড়ে মারল। না, এখন যা। কপাল থেকে আলতো করে কাগজের গোল্লাটা সরিয়ে। আপনি আমার দিকে কিছু ছুঁড়ে মারলেন, এটা কি শারীরিক আক্রমণের ইঙ্গিত? হো হো করে হেসে উঠল। আরে যা, তুই একটা হাদারাম। আপনার হাসিটা খুব সুন্দর তৃষা। আবিরের এই অপ্রত্যাশিত সিরিয়াস প্রশংসা তৃষাকে মুহূর্তের জন্য অপ্রস্তুত করে দিল। তার হাসি থেমে গেল। আবির আর দাঁড়ালো না, ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। তৃষা নিজের মনে ফিসফিস করে ভাবল, এই ছেলেটা সিরিয়াস থেকেও তাকে বিরক্ত করতে পারে। আবিরের এই অপ্রত্যাশিত সিরিয়াস প্রশংসা তৃষাকে মুহূর্তের জন্য অপ্রস্তুত করে দিল। তার হাসি থমে গেল। আবির আর দাঁড়ালো না, ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। তৃষা নিজের মনে ফিসফিস করে ভাবল, এই ছেলেটা সিরিয়াস থেকেও তাকে বিরক্ত করতে পারে। তৃষা সারা রাত ছটফট করলো।
তার ভয় ছিল আবির কখন না জানি শর্ত ভেঙে দেয়, কিন্তু আবির সারা রাত একটি শব্দও করল না। সকালে সে দেখল আবির তখনও বই নিয়ে শান্তভাবে মেঝেতে শুয়ে আছে। তৃষা বুঝল তার এই 1 মাসের চ্যালেঞ্জ হয়তো এত সহজ হবে না। সকালবেলা ড্রয়িং টেবিলে নাস্তা খেতে বসেছে সবাই। তৃষার বাবা মা, আবিরের ভাই ভাবি, তৃষা এবং আবির। কাকা, আপনার কোলেস্টেরল মাত্রা ঠিক রাখার জন্য আজ সকালে আপনি ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশটুকু খাবেন। এতে আপনার স্বাস্থ্যের ঝুঁকি কমবে। বাহ, তুমি তো দেখছি আমার শরীরেরও খেয়াল রাখছো আবির। আমি আপনার পরিবারের অংশ হতে চলেছি। আপনার সুস্থতা আমার দায়িত্ব। তুই আমাকে দেখিয়ে দেখিয়ে নাটক করছিস, তাই না? আমি নাটক করছি না তৃষা, আমি শুধুমাত্র স্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কে কথা বলছি। কি রে তৃষা, আবির তো ভালো কথাই বলছে, তোর সমস্যা কি? না মানে আমি ভাবছি আবিরের মাথায় কোনো সমস্যা হলো কি না। আমার মাথায় কোনো সমস্যা হয়নি তৃষা। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। দুপুরে আবির বারান্দায় বসে ল্যাপটপে কাজ করছিল। তৃষা সেখানে এলো। তোর কি মনে নেই তুই বলেছিস এই 1 মাস বাড়ি থেকে বের হবি না? আমার মনে আছে, আমি বের হব না। আমি তো বের হবই না। তাহলে বারান্দায় বসে কি করছিস? সবাই তোকে দেখছে, তুই কি দেখাতে চাইছিস আমরা রোম্যান্স করছি? আমি কাজ করছি। এখানে বসলে যথেষ্ট আলো পাওয়া যায়, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো। আর রোমান্সের বিষয়ে যদি বলেন তবে হ্যাঁ, লোকে দেখুক, আমরা স্বাভাবিকভাবেই সময় কাটাচ্ছি। এতে আমাদের বিয়ে নিয়ে কারোর সন্দেহ থাকবে না। তোর মাথাটা শুধু যুক্তি আর যুক্তি, তুই একটা রোবট। আমি রোবট নই তৃষা, রোবটের আবেগ থাকে না। আমার আবেগ আছে, তবে সেগুলোকে এখন নিয়ন্ত্রিত রাখতে হচ্ছে, কারণ আপনি শর্ত দিয়েছেন। তৃষা আবিরের যুক্তিপূর্ণ কথায় কোনো ফাঁক খুঁজে পেল না। রাগে তার গা জ্বলতে লাগলো। সে চাচ্ছিল আবির একটিবার তার স্বভাব সুলভ ফাজলামো করুক আর সে শর্তবলিতে সুযোগ পাক। রাতে আবির আবারও মেঝেতে শুয়ে পড়ল। তৃষা দেখল আবির তার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন? তোর কি ঘুম আসছে না? আপনি বললেন আমি যেন আপনাকে বিরক্ত না করি, তাই আমি শুধু দেখছিলাম আপনার ঘুমের কোনো সমস্যা হচ্ছে কিনা। না, কোনো সমস্যা হচ্ছে না। তুই কি সারা জীবন এইভাবেই সিরিয়াস থাকবি? যতক্ষণ আপনার শর্ত থাকবে ততক্ষণ থাকবো। শোন, কাল সকালে আমার সাথে তোকে বাজারে যেতে হবে। আপনি তো বলেছিলেন আপনি বাড়ি থেকে বের হবেন না, আর আমাকেও বের হতে নিষেধ করেছিলেন। আমার বাজারের ব্যাগ ধরে নিয়ে যাওয়ার জন্য একজন লোক দরকার, তুই আমার সঙ্গী হবি। তুই কি রাজি? আপনি যদি বলেন তবে আমি যেতে রাজি, তবে বাজারে গিয়ে আমি কোনো ফালতু কথা বলবো না। তৃষা বুঝতে পারল বাজারের লোকজনের সামনে আবিরের সিরিয়াস থাকার ভান করাটা সহজ হবে না। সেখানে হয়তো আবির শর্ত ভেঙে ফেলবে। তৃষা মনে মনে হাসলো। অবশেষে আবিরকে হারানো সম্ভব হতে চলেছে। পরদিন সকাল, তৃষা আর আবির বাজারে গেল। তৃষা একটি ঝলমলে হলুদ শাড়ি পরেছে আর আবির পরেছে ফর্মাল শার্ট প্যান্ট। আবিরের মুখে সেই কঠোর সিরিয়াস ভাবটি বজায় আছে। কিরে, তোর কি গরম লাগছে না? এত টাইট হয়ে আছিস কেন? আমাকে আপনার দেওয়া শর্ত পূরণ করতে হবে তৃষা। বাজারে এসেও তুই এই কথা বলবি? চারপাশে এত মানুষ, একটু হাস। আপনার শর্ত হলো আমি 1 মাস ফাইজলামো বা মজা করব না, হাসাও এর অন্তর্ভুক্ত। তারা বাজারের ভেতরে ঢুকলো। তৃষা ইচ্ছাকৃতভাবে আবিরকে নিয়ে সবচেয়ে ভিড়ের গলিতে গেল। এই, আমার ব্যাগটা ধর আর দেখ, আমি যে সবজিগুলো দেখাবো সেগুলোই কিনবি। ঠিক আছে। তৃষা একটি দোকানে গিয়ে দাম নিয়ে দরদাম শুরু করলো। একজন সবজি বিক্রেতা আবিরকে দেখে হাসতে শুরু করলো। স্যার, আপনি তো দেখছি খুবই গম্ভীর। নতুন বিয়ে করেছেন নাকি? ম্যাডামেরা তো কাজের লোক হয়ে ঘুরছেন। হ্যাঁ, একদম নতুন বিয়ে। আমার বর এমনই, সব সময় বউয়ের কথা শোনে। কি স্যার, কিছু একটা বলুন, ম্যাডামের কথার সাথে তাল মেলান। উনি যা বলেছেন তা সত্যি। আমি ওর সাথে আছি এবং ওর আদেশ পালন করছি। দামের বিষয়ে আপনার সাথে আলোচনা করাটা আমার কাজের মধ্যে পড়ছে না। বিক্রেতা আবিরের উত্তরে হতাশ হয়ে তৃষার দিকে তাকালো।
তৃষা মনে মনে বিরক্ত হলো। আবির এত চাপের মধ্যেও নিজেকে সামলে রাখছে। এরপর তৃষা তাকে মাছের বাজারে নিয়ে গেল। চারিদিকে কাদা আর ভিড়। এই দেখ, এখন আমার হাত নোংরা হবে। তুই এই ইলিশ মাছটা ধরে দেখ তাজা কিনা। আপনি মাছ স্পর্শ করার আদেশ দিয়েছেন, কিন্তু তাজা কিনা তা বোঝার দায়িত্ব আমার নয়। তবে আমি আপনার জন্য ব্যাগটা ধরে রাখছি। তুই কি চাস বলতো? আমি তোকে বিয়ে করব না তাই তুই জেদ দেখাচ্ছিস? আমি আপনাকে বিয়ে করব কিনা সেই সিদ্ধান্ত 1 মাস পরে হবে। আমি শুধু আপনার দেওয়া শর্ত পালন করছি। হঠাৎ করেই ভিড়ের মধ্যে একজন লোক এসে তৃষাকে ধাক্কা মারল। তৃষা টাল সামলাতে না পেরে প্রায় পড়ে যাচ্ছিল। দ্রুত তৃষাকে নিজের দিকে টেনে ধরল। এক হাতে তৃষার কোমরের কাছে ধরে তাকে সোজা করল। ঠিক আছেন আপনি তৃষা? আবিরের স্পর্শে চমকে গেল ও। আবিরের বুকে প্রায় লেগে গেছিল সে। হ্যাঁ ঠিক আছি। তুই তুই আমাকে ধরলি কেন? ভিড়ের মধ্যে আপনার ভারসাম্য নষ্ট হয়েছিল, আপনি পড়ে যেতে পারতেন। আপনাকে ধরে রাখাটা পরিস্থিতি অনুযায়ী দরকার ছিল। এটি ফাইজলামো নয়, প্রাথমিক সুরক্ষা। আবিরের যুক্তি এবং তার স্পর্শ দুটোর ধাক্কাতে সে কিছু সময়ের জন্য কথা বলতে পারল না। আবির আবার তার ব্যাগ হাতে নিল এবং স্বাভাবিকভাবেই দাঁড়ালো। ঠিক আছে চল, আর কিছু কিনতে হবে না, আমার পেট ভরে গেছে। আমরা কি এখন বাড়ি ফিরবো তৃষা? চল। বাড়ি ফেরার পথে আবির পুরোটা সময় শান্ত ছিল। তৃষার পাশে পাশে হেঁটে এলো। তৃষা ভেতরে তখন অস্থিরতা। আবির যুক্তি আর সিরিয়াসনেস তার কাছে হার মানছে। সে ভাবলে হয়তো আবিরকে দিয়ে ঘরের কাজ করিয়ে বা বাইরে ঘুরতে শর্ত ভাঙানো সম্ভব নয়। সন্ধ্যায় আবির বারান্দায় বসেছিল। আমি তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি। তুই যদি মনে করিস এই 1 মাস তুই সিরিয়াস থাকতে পারবি না, তাহলে এখনই বল, আমি এই চুক্তি বাতিল করে দিচ্ছি। আমি কেন বাতিল করব? আমি আমার শর্ত পালন করছি। তুই কি আমাকে দেখাতে চাস তুই একজন আদর্শ স্বামী হতে পারিস? আমি আপনাকে দেখাতে চাই আমি আমার কথা রাখতে পারি। ঠিক আছে, তাহলে কাল সকালে আমাদের বাড়িতে আমার এক বান্ধবী আসছে। তাকে বলবি আমি তোর জন্য একজন আদর্শ বউ হতে পারি না। আমি মিথ্যা বলবো না তৃষা। তুই আমার নামে মিথ্যা বলবি না? আমি আপনাকে মিথ্যা অপবাদ দেব না। আপনি আমার হবু স্ত্রী। আমি আপনার সম্মানহানি করতে পারি না। আবিরের এই আচরণে তৃষা বেশ হতবাক হয়ে গেল। আবির তার ব্যক্তিত্বের পুরো উল্টো দিকে হাঁটা শুরু করেছে। তৃষা বুঝতে পারল তার চ্যালেঞ্জ উল্টো তাকেই বিপদে ফেলেছে। আবিরকে শর্ত ভাঙতে বাধ্য করার জন্য তৃষা এবার নতুন কৌশল নিল। পরদিন সকাল, তৃষার বান্ধবী নীলা তাদের বাড়িতে এলো। নীলাকে দেখে আবির সোফা থেকে উঠে দাঁড়ালো। তার মুখে কঠোর সিরিয়াসনেস বজায় রইল। কে রে তৃষা, তোর বর দেখে দারুণ হ্যান্ডসাম আর কি গম্ভীর। তুই নাকি বললি তোর বর সারাক্ষণ ফাজলামো করে? তুই ওকে দেখছিস? ও না, এখন একটা নতুন নাটকের মহড়া দিচ্ছে। আপনাকে স্বাগতম। আপনি আমার হবু স্ত্রীর বান্ধবী। বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। তুমি তুমি কফি বানাবে? তৃষা, তোর বর দেখি পাল্টে গেছে। তুই জানিস না, এখন ও আমার ব্যক্তিগত সহকারী। আমি এই ধরনের ব্যক্তিগত কাজগুলো করতে পছন্দ করি। আবির নীলাকে কফি তৈরি করে দিল। এরপর সে তৃষার পাশে বসে সিরিয়াস ভঙ্গিতে বসলো। আবির, তোমার সাথে কিছু কথা ছিল। তৃষা কেমন মেয়ে সেটা তো আমি জানি না। তোমাদের বিয়েটা নিয়ে আমার কিছু চিন্তা আছে। আপনি নির্ভয়ে আপনার চিন্তাগুলো প্রকাশ করতে পারেন। আমি ধৈর্য ধরে শুনব। তৃষা খুব বদমেজাজি, খুব রাগী, আর ও সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস। ও কি তোমাদের এই চুক্তির কথা জানে? যদিও পরে জানতে পারে তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আমি তাকেই বিয়ে করছি যার বদমেজাজ আর রাগ আমার কাছে গ্রহণযোগ্য। আমরা সব বিষয়ে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কোনো গোপন চুক্তি নেই। কি বলছো তুমি? তৃষা, ও এসব কি বলছে? তোর কি মনে হয় আমরা কি হাসতে হাসতে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি? কিন্তু আমি তো জানি তৃষা, তুই আর কোনোদিন বিয়ে করবি না, ঠিক করেছিলি। তৃষার হাত নিজের হাতের খুব কাছে এনে রাখলো, তবে স্পর্শ করলো না। তৃষা বিয়েতে বিশ্বাস করতো না, কারণ সে কোনো দায়িত্বশীল পুরুষ দেখেনি। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি
আমি তাকে হতাশ করব না। আমি তাকে সারা জীবন সম্মান দেব। বাহ আবির, তুমি তো অন্যরকম। তুই কি দেখছিস এটা ওর অভিনয়? তোর এমন আদর্শবাদী বরকে দেখলে তো আমারও হিংসা হয়। আচ্ছা, তিশা কি তোমার জন্য আদর্শ স্ত্রী হবে? ও তো কাজের ব্যাপারে কিছুই জানে না। তিশা এবার চ্যালেঞ্জ ছুটছিল আবিরের দিকে। আবির কি সত্যি বলবে যে সে তিশাকে আদর্শ স্ত্রী মনে করে না? তাহলে তো সে চুক্তি ভেঙে ফেলবে। তৃষা আদর্শ স্ত্রী হবে কিনা সেটা নির্ভর করে আমি তার কাছে কি চাই তার উপর। আমি এমন স্ত্রী চাই না যে সারাদিন রান্নাঘরে থাকবে। আমি এমন একজন সঙ্গী চাই যে আমার পাশে থাকবে। আর আমি মনে করি তৃষা সেই সব গুণের অধিকারী যা আমার জীবনের জন্য অপরিহার্য। কি মিষ্টি কথা। তুই কি সত্যি এই কথাগুলো বলছিস? আমি সবসময় সত্য কথা বলি তৃষা, এটাই আমার সিরিয়াসনেস। নীলা চলে যাবার পর তিশা রাগে আবিরের ঘরে গেল। আবির তখনও সোফায় বসে বই পড়ছিল। তুই আমাকে পাগল করে দিচ্ছিস। কেন তুই আমার নামে মিথ্যা কথা বলছিস না? তুই আমাকে আদর্শ স্ত্রী বললি কেন? আমি আপনার নামে মিথ্যা অপবাদ দিতে পারি না তৃষা। আমি তো মিথ্যা বলিনি। আমি বলেছি আমার কাছে আদর্শ স্ত্রী হওয়ার জন্য যে গুণগুলো দরকার তা আপনার আছে। আমি তো বলিনি আপনি রান্না ভালো করেন। তোর চালাকি আমি বুঝি। তুই আমাকে অপমান না করে অন্যভাবে শর্ত মানছিস। আমি চ্যালেঞ্জ নিয়েছি, আমি হারব না। এই 1 মাস আমি আপনার সব শর্ত মানব। আপনি আমাকে অপমান করুন, রাগ দেখান, কিন্তু আমি মজা করব না। আপনি কি চান আমি আপনার মন থেকে সম্মান হারিয়ে ফেলি? আমি চাই তুই হাস, তুই ফাজলামো কর। আমি সেটা করতে পারি না। আবিরের জেদ তিশাকে নতুন চিন্তায় ফেলল। আবির মজা ছেড়ে দিয়েছে, কিন্তু তার যুক্তি এবং সিরিয়াসনেস এখনও আরও বিপজ্জনক। তিশা এবার আরও সরাসরি এবং চরম পথ বেছে নেবে বলে ঠিক করলো। গভীর রাত, বাড়ির সবাই তখন ঘুমিয়ে। আবির তার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। দরজায় মৃদু টোকা পড়ল। আবির দরজা খুলতেই দেখলো তার বড় ভাই দাঁড়িয়ে আছেন। তিনি শান্ত, তবে চোখের গভীর উদ্বেগ। আয়, দরজাটা বন্ধ কর। আবির ভাইয়ের নির্দেশে দরজা বন্ধ করলো। ভাই ভেতরে এসে চেয়ারে বসলেন। আবির নীরবে তার সামনে দাঁড়ালো। তুই এখনো বিয়ে করছিস না কেন? 1 মাসের শর্ত আছে ভাই। শর্ত তোর কাছে এখন তুচ্ছ হওয়া উচিত। তুই কি জানিস তারা এখনো বড় ষড়যন্ত্র করছে? তৃষা এবং তোর ভাবির বোন এবং আমাদের পরিবারের ক্ষতি করার জন্য তারা সুযোগ খুঁজছে। আমি জানি, তাই আমি তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণ? তুই কি পুলিশের গোয়েন্দা? এই পরিস্থিতিতে তুই কেন তাদেরকে এই সুযোগটা তৈরি করে দিচ্ছিস? তো দেরি করা মানেই তো বিপদ বাড়ানো। তোকে এখনই তৃষাকে বিয়ে করতে হবে। আপনি শান্ত হন ভাই। আমি জেনে শুনেই 1 মাসের সময় নিয়েছি। কেন? তৃষার রাগ ভাঙানোর জন্য? না, এই 1 মাসে আমি তাদের বিশ্বাস অর্জন করতে চাই। তৃষার বাবা মা এবং আপনাদের পরিবারের সবার কাছে প্রমাণ করতে চাই যে আমি সিরিয়াস। তারপর যখন তারা আমাদের বিয়ে নিয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হবে, তখনই আমি আমার আসল কাজ শুরু করব। তোর আসল কাজ কি সেটা? আপনি জানেন, যেদিন আমাদের বাড়িতে সেই ঘটনা ঘটে সেদিন তৃষার বাবা কিছু জরুরি ফাইল সই করতে অস্বীকার করেন। সেই ফাইলগুলো এখন সেই লোকটির হাতে যে তৃষার সম্মানহানি করতে চেয়েছিল। কি বলছিস তুই? ফাইলগুলো? হ্যাঁ, সেই ফাইলগুলো ফিরিয়ে আনা আমার আসল উদ্দেশ্য। আমি বিয়ে না করলে সেই লোকটা ভাববে তৃষা একা আছে। সে তার ষড়যন্ত্র আরও বড় করবে। তুই কি বলছিস? সেই লোকটা শুধু তৃষার সম্মান নষ্ট করতে চায়নি, সে ব্যবসা আর পারিবারিক সম্পত্তিও হাতিয়ে নিতে চেয়েছিল। এই কারণেই আমি চুপচাপ আছি। আমি তাকে বিশ্বাস করাতে চাইছি যে আমরা কেবল দাম্পত্য কলহে ব্যস্ত। সে যত নিশ্চিন্ত হবে তত সে বড় ভুল করবে। আর সেই ভুলের সুযোগেই আমি তার কাছ থেকে সব প্রমাণ এবং ফাইল উদ্ধার করব। কিন্তু তুই এই পুরো বিষয়টা একা সামলাতে যাচ্ছিস কেন? আমাদের বলিসনি কেন? আপনারা জানলে স্বাভাবিক থাকতে পারতেন না। তৃষা এখনই মানসিক চাপে আছে। সে জানলে আরও ভেঙে পড়বে। তাই এই 1 মাস
আমি নিজেকে এমনভাবে সবার সামনে তুলে ধরবো যাতে কেউ সন্দেহ না করে। ভাই তুই খুব বড় ঝুঁকি নিচ্ছিস। আবির, বড় ঝুঁকি না নিলে বড় কিছু পাওয়া যায় না। তৃষা যদি 1 মাস পর আমাকে বাতিল করে দেয় তবে তাও ভালো, আমার কাজ শেষ। আর যদি সে আমাকে মেনে নেয় তবে সে আমার সব পরিকল্পনার অংশ হবে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। ঠিক আছে, তোর উপর আমার আস্থা আছে, কিন্তু তুই সাবধানে থাকিস। তোর এই সিরিয়াসনেস যেন কেউ জানতে না পারে। কেউ জানবে না ভাই, এটা আমাদের গোপন চুক্তি। এখন আপনি যান, কেউ দেখে ফেললে সন্দেহ করবে। আবিরের ভাই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। আবির আবার ল্যাপটপে ফেলল। তার চোখে এখন আর কেবল সিরিয়াসনেস নেই, আছে একটা ঠান্ডা এবং গভীর প্রত্যয়। এই 1 মাসের চ্যালেঞ্জটা শুধু তৃষাকে নিয়ে নয়, এটি একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এক বড় লড়াই। তৃষা হয়তো ভাবছে আবির হেরে যাবে, কিন্তু আবির জানে সে হারতে আসেনি। পরের কয়েকটা দিন আবির আর তৃষার খুনসুটি অদ্ভুতভাবে বাড়তে থাকলো। তৃষা যত তাকে রাগানোর চেষ্টা করে, আবির তত বেশি যুক্তি দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। তবে তাদের মধ্যে এই ঠান্ডার লড়াইয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘনিষ্ঠতা তৈরি হতে থাকে। একদিন দুপুরে তৃষা বারান্দায় বসে ফোন দেখছিল। আবির তার পাশে এসে চুপচাপ দাঁড়ালো। এইভাবে দাঁড়িয়ে কি করছিস? যা যা, তোর ঘরে গিয়ে কাজ কর। আমি আপনার আশেপাশে থাকতে পছন্দ করি তৃষা। এতে আমি নিশ্চিত হতে পারি যে আপনি সুরক্ষিত আছেন। আপনার চারপাশে আমার উপস্থিতি তো আপনার শর্তের বাইরে নয়। তুই কি আমাকে সত্যি সত্যি পাহারা দিচ্ছিস? আমি আপনাকে পাহারা দিচ্ছি না, আমি আপনাকে সঙ্গ দিচ্ছি। দেখ, তুই যদি এইভাবে বেশি মনোযোগ দিস তাহলে কিন্তু আমার ঘুম আসবে না। আপনি নির্দ্বিধায় বিশ্রাম নিতে পারেন। আমি আপনার আশেপাশে থাকলে আপনার ঘুম আরও গভীর হবে। আবিরের যুক্তিগত উত্তর শুনে তৃষা হাসতে পারল না, রাখতেও পারল না। সে ফোন সরিয়ে রেখে আবিরের দিকে ঝুঁকে এলো। আমি যদি তোকে চুমু দেই তখন তোর সিরিয়াসনেস থাকবে? আপনি যদি আমাকে চুমু দিতে চান তবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। তবে চুমুর প্রতিক্রিয়া শর্তের অন্তর্ভুক্ত কিনা সেই বিষয়ে আমাদের আগে আলোচনা করা উচিত। আমি তোকে পাগল করে দিব আবির। আমি পাগল হব না তৃষা, কারণ আমি জানি এই ধরনের কাজগুলো আপনি শুধুমাত্র আমার শর্ত ভাঙার জন্য করছেন। আপনি আমাকে নিয়ে খেলা করছেন। তৃষা আবিরের চোখের দিকে তাকালো। তার চোখে সামান্যতম চাপালতা নেই, শুধু দৃঢ়তা। তৃষা দীর্ঘশ্বাস ফেলল। এই খেলা এখন তার নিজের বিরুদ্ধেই যাচ্ছে। এদিকে শহরের অন্য প্রান্তে সেই গোপন শত্রু তৃষা এবং তার পরিবারের বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্রের জাল বুনছিল। লোকটির নাম ছিল রিয়াজ। ওরা বিয়েটা পিছিয়েছে, এটা ভালো হয়েছে। ওদের নিজেদের মধ্যে অবিশ্বাস বেড়েছে। এখন সময় হয়েছে আঘাত হানার। কিন্তু ভাই, আবির ছেলেটা তো ওদের বাড়িতেই আছে, ও খুব নজর রাখছে মনে হলো। আবির একটা ফাজিল ছেলে, ওর নজর শুধু তৃষাকে নিয়ে ফাজলামি করার দিকে থাকে। ও কোনোদিনও বুঝতে পারবে না আমরা কি করছি। তোর কাজ হলো তৃষার বাবার সই করা সেই ফাইলগুলো ব্যবহার করে শেয়ার বাজারে একটা বড় চাল দেওয়া। ওদের ব্যবসা পুরোপুরি ধসিয়ে দিতে হবে। ফাইলগুলো এখন কোথায় আছে ভাই? ফাইলগুলো এখন আমার কাছে, তবে এর একটা কপি আবিরের ভাইয়ের অফিসে আছে। সেটাকেও সরিয়ে ফেলতে হবে। কাজটা এমনভাবে করবি যেন মনে হয় ওদের ভেতরের কেউ বিশ্বাসঘাতকতা করেছে। রিয়াজের ষড়যন্ত্রের প্রতিটি পদক্ষেপ আবিরের চোখে ধরা পড়ছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে, আবির তখন ল্যাপটপে তার ভাইয়ের অফিসের সিকিউরিটি ক্যামেরায় ফুটেজ দেখছিল। তুই ভাবছিস আমি ফাইজলামো নিয়ে ব্যস্ত? ফাইলগুলো এখন তোর কাছে। ভুল করছিস রিয়াজ। ফাইলগুলোর আসল মূল্য এখনও তুই জানিস না। আবির তার ল্যাপটপের স্ক্রিনে কিছু সাংকেতিক তথ্য দেখল। রিয়াজ শেয়ার বাজারে যে চাল দিতে চলেছে, আবির তার প্রতিরোধের জন্য পাল্টা জাল বুনছিল। আবির বুঝতে পারল রিয়াজ তৃষার বাবার ব্যবসার পতনের জন্য এমন একটি তারিখ বেছে নিয়েছে, যা তৃষা এবং আবিরের যুক্তির ঠিক 1 সপ্তাহ আগে। পরের দিন সকাল, তৃষা আবিরকে দেখলো তার ল্যাপটপে দ্রুত কিছু টাইপ করছে। তার মুখমণ্ডল ঘামে ভেজা, চোখে গভীর মনোযোগ। এই কি করছিস? তোর কি হয়েছে? কিছু না, অফিসের কিছু জরুরি কাজ ছিল। কি এমন জরুরি কাজ যে তোর কপালে এত ঘাম? কাজের চাপ বাড়ছে তৃষা, কারণ আমি 1 মাসের ছুটিতে যেতে চাই। সেই ছুটির কাজগুলো গুছিয়ে রাখছি।
ছুটি কোথায় পাবি? যেখানে আপনি আমাকে চাইবেন না, আর যেখানে আমার কোনো ফাইজলামো করতে হবে না। এখন আপনি যান, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। আবিরের এই আচরণ তৃষাকে দ্বিধায় ফেলে দিল। সে জানে না আবিরের এই কাজের চাপ এবং ছুটির পরিকল্পনা শুধু সিরিয়াস থাকার অভিনয়, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তৃষার চারপাশে যে অদৃশ্য বিপদ ঘনীভূত হচ্ছে তা সে টেরও পাচ্ছে না। পরদিন সকালে তৃষা আবিরের আচরণ আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলো। আবির দিনের বেলা সবার সঙ্গে ভদ্র, নীরব এবং অত্যন্ত দায়িত্বশীল থাকে। সে তৃষার বাবার ওষুধ ঠিক সময়ে মনে করিয়ে দেয়, ভাবির বাজারের তালিকা গুছিয়ে রাখে এবং ভাইয়ের অফিসের কিছু জরুরি চিঠিও টাইপ করে দেয়। অথচ সে নিজে একজন সিরিয়াস মানুষ সেজে আছে। সন্ধ্যাবেলা আবির তার ঘরে ল্যাপটপে কাজ করছে। তৃষা চুপিসারে তার দরজার বাইরে এসে দাঁড়ালো। সে শুনল আবির খুব শান্ত স্বরে ফোনে কারোর সাথে কথা বলছে। আমাকে সব তথ্য দিন। ওদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? হ্যাঁ, আমি জানি। ঠিক আছে, আমি প্রস্তুত। তৃষা কিছুই বুঝতে পারল না আবির কার সাথে কথা বলছে, কিসের তথ্য। তৃষার মন থেকে বিরক্ত এবং রাগ ধীরে ধীরে সরে গিয়ে তার জায়গায় এক ধরনের কৌতূহল এবং অদ্ভুত আকর্ষণ তৈরি হতে থাকলো। আবিরের গাম্ভীর্য, যা আগে অসহ্য লাগতো, এখন তার কাছে এক গভীর নির্ভরতার প্রতীক মনে হচ্ছে। পরদিন ভোরে তৃষা ছাদে গিয়ে দেখলো আবির একা ব্যায়াম করছে। তার শরীর থেকে বিন্দু বিন্দু ঘামও ঝরছে। আবির তাকে দেখেও কোনো কথা বলল না, কেবল ঘাড় ঘুরিয়ে দেখলো এবং নিজের কাজে মনোযোগ দিল। এই তুই এত সকালে উঠে কি করছিস? স্বাস্থ্য সচেতনতা আমার জীবনের একটি অংশ। সকালের ব্যায়াম শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি। তুই নিজেকে এত কষ্ট দিচ্ছিস কেন? একদিন ফাজলামো করে দিলেই তো মুক্তি পেয়ে যাস। কেন করছিস এমন? আমি কথা দিয়েছি তৃষা, আমি আমার কথা থেকে সরব না। কিন্তু আমার মনে হচ্ছে তুই আমার দেওয়া শর্তের চেয়ে বেশি কিছু করছিস। তুই কি আমার উপর প্রতিশোধ নিচ্ছিস? আমি প্রতিশোধ নেই না তৃষা, আমি ন্যায় প্রতিষ্ঠা করি। আবিরের কথাটি বলে ব্যায়াম শেষ করলো এবং তৃষা পাশ দিয়ে চলে যাচ্ছিল। আবিরের শরীরের ঘ্রাণ আর তার দৃঢ় পেশি এবং তার সেই অচেনা গম্ভীরতা, সব কিছু মিলে তৃষার ভিতরে এক অজানা অনুভূতি তৈরি হলো। এই, বলুন। তুই কি সবসময় এত সুন্দর করে কথা বলিস? আমি সবসময় স্পষ্টভাবে কথা বলি, আপনি হয়তো মনোযোগ দেননি। তুই তুই কি আর কোনো মেয়েকে এমন সিরিয়াসলি বাঁচিয়েছিস? আমার মনে নেই, আপনিই প্রথম নারী যার জন্য আমি এতটা সিরিয়াস হলাম। আবিরের এই স্বীকারোক্তি তৃষার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে বুঝতে পারল তার ভেতরের তীব্র রাগ কখন যেন এক নরম ভালো লাগায় বদলে গেছে। আবির যে তার জন্য এত বড় ঝুঁকি নিয়েছে, এই অনুভূতি তাকে অপরাধী করে তুলল। সন্ধ্যায় তৃষা একা ঘরেই বসেছিল। সে মনে মনে ভাবল, আবির যখন মজা করত তখন সে তার প্রতি বিরক্ত দেখাতো, কিন্তু এখন আবির এতটা ভালো, এতটা দায়িত্বশীল, তবু সে তাকে বিয়ে করতে রাজি নয়। আসলে কি চায়ও? তুই কি আবিরকে ভালোবাসিস? নিজের প্রশ্ন শুনে তৃষা কেঁপে উঠল। সে বারবার আবিরকে ফজলামো করতে বলেছে, কিন্তু এখন যদি আবির সত্যিই ফজলামো শুরু করে তাহলে কি তার ভালো লাগবে? না, এই সিরিয়াস দায়িত্বশীল আবিরকে তার অদ্ভুতভাবে ভালো লাগছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আবিরের হাতে গরম কফির মগ নিয়ে দাঁড়ানো। আপনার দুশ্চিন্তা হচ্ছে মনে হলো, কফি পান করুন, এতে সাময়িক স্বস্তি পাবেন। তুই কিভাবে বুঝলি? আপনার কপালে ভাঁজ পড়েছে, এটা দুশ্চিন্তার লক্ষণ। তৃষা মগটা আবিরের হাত থেকে নিতে গিয়ে আবিরের আঙুল স্পর্শ করলো। সেই স্পর্শে তৃষ্ণার শরীর কেঁপে উঠল। আবির শান্ত ছিল। আবির, তুই তুই কি সবসময় আমাকে এভাবে আগলে রাখবি? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ রাখবো। এখন কফি পান করুন তৃষা। আবির কোনো রকম মজা না করে চলে গেল। তৃষা কফির মগ হাতে নিয়ে বারান্দায় দাঁড়ালো। চাঁদ দেখতে দেখতে তার মনে হলো আবির এই গাম্ভীর্য তার কাছে এক ধরনের আকর্ষণ। তৃষার ভিতরে এই আর কোনো বিরক্ত নেই, শুধু অস্থিরতা। সে আর আবিরের শর্ত ভাঙা দেখতে চায় না, সে চায় আবির তার পাশে থাকুক। পরদিন সকালে তৃষার বান্ধবী নীলা আবারও তাদের বাড়িতে এলো। তৃষা নীলার সঙ্গে নিজের ঘরে দরজা বন্ধ করে বসলো। আবির তখন বারান্দায় কাজ করছে। কিরে,
তোর বরটাকে তো আর খুঁজেই পাওয়া যায় না, সারাক্ষণ কি গম্ভীর হয়ে থাকে। তুই না বললি 1 মাস ওর ফাসলামও বন্ধ থাকবে না, অথচ ওকে দেখে মনে হচ্ছে যেন কোনো গভীর রিসার্চ করছে। তুই বুঝবি না নীলা, প্রথম দিকে আমিও ভেবেছিলাম ও 1-2 দিনের বেশি পারবে না, কিন্তু ও তো হার মানছেই না। এখন আমি আর চাই না ও হার মানুক। কি বলছিস তুই? তুই তো ওকে হারাতে চেয়েছিলি যাতে বিয়েটা ভেঙে যায়। সেটাই তো আসল কথা নীলা। এখন আমি আর বিয়েটা ভাঙতে চাই না। আমি বুঝতে পারছি না কখন কি হয়ে গেল। কি হয়েছে তোর? তুই কি সত্যি ওকে ভালোবাসতে শুরু করেছিস? যে ছেলেটাকে তুই ঘৃণা করতি তার প্রেমে পড়লি? আমি ওর ফাজলামোকে ঘৃণা করতাম, কিন্তু ওর সিরিয়াসনেসকে না। তুই কি জানিস সেদিন কি হয়েছিল? সেদিন আবির হঠাৎ করে সকলের সামনে আমাকে বিয়ের কথা বলেছিল। তুই তো শুধু বললি যে একটা ঝামেলা হয়েছে, আর তোর সম্মান যাচ্ছিল। কি হয়েছে বল তো? আমি সেদিন কলেজ থেকে ফিরছিলাম, বাস স্ট্যান্ডের কাছে একটা লোক আমার পিছু নিয়েছিল। প্রথমে বুঝতে পারিনি, তারপর নির্জন গলিতে লোকটা আমার খুব কাছে এসে অসভ্যতা শুরু করে। লোকটা এমনভাবে আমার পাশে দাঁড়িয়েছিল যেন আমরা দুজন কোনো গোপন কথা বলছি। কি বলছিস তুই? তুই ওকে মারিসনি কেন? আমি ধাক্কা দিয়ে সরে যেতে চেয়েছিলাম, কিন্তু তখনই এলাকার কয়েকজন লোক এসে পড়ে। তারা দূর থেকে শুধু দেখলো আমি আর সেই লোকটা কাছাকাছি দাঁড়িয়ে আছি। লোকটা তখন এমন একটা ভান করলো যেন আমি তাকে ডেকেছি। তৃষা গলা কেঁপে উঠল। নীলা চুপচাপ শুনছিল। এলাকার লোকজন মনে করলো আমি এই লোকটির সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। লোকটা যে আমার সাথে অসভ্যতা করছিল সেটা কেউ বুঝতে পারলো না। তারা সঙ্গে সঙ্গে আমার পরিবারের দিকে আঙুল তুলতে শুরু করলো। তারা বলল আমাদের বাড়ির মেয়ের চরিত্র খারাপ। ও গড! তারপর? তখন আমার বাবা মা, আমার দুলাভাই সবাই সেখানে ছুটে এসেছিল। তারা পরিস্থিতি সামলাতে পারছিল না, সবাই চিৎকার করছিল, অপবাদ দিচ্ছিল। আমার পরিবারের সম্মান তখন ধ্বংসের মুখে। আমার দুলাভাই আবিরের ভাইও চেষ্টা করছিলেন পরিস্থিতি শান্ত করতে, কিন্তু কেউ শুনছিল না। তখন আবির এলো। ওর মুখটা প্রথমে হাসি খুশি ছিল, কিন্তু পরিস্থিতি দেখে এক লহমায় ওর মুখের হাসিটা কোথাও জানি উদয় হয়ে গেল। আবির সবার সামনে এসে দাঁড়ালো। একেবারে ঠান্ডা গলায়, কোনো মজা না করে, চিৎকার না করে আবির বলেছিল। কি বলেছিল? আবির সবার চোখে চোখ রেখে বলেছিল তৃষা অসম্ভব ভালো একটা মেয়ে। ওর চরিত্র নিয়ে যে কথা বলবে সে ভুল করবে। ও তো আমার হবু স্ত্রী, ও আমার পরিবারের মেয়ে, আমি ওকে বিয়ে করব। তৃষা নীলার দিকে তাকালো। তার চোখ ছলছল করছে। তুই ভাবতেও পারবি না নীলা, যে ছেলেটা সব সময় বিয়ে নিয়ে ফাজলামো করে, সেই ছেলেটা সেদিন সবার সামনে আমাদের পরিবারের সম্মান বাঁচাতে নিজের কাঁধে এত বড় দায়িত্ব তুলে নিয়েছিল। সেদিন আবিরের প্রতি আমার রাগ ছিল না, কিন্তু এক গভীর কৃতজ্ঞতা। আমি সেদিন আবিরের কাছে ঋণী ছিলাম। আবির সেদিন আমার পরিবারের সম্মান বাঁচিয়েছিল। আমি বুঝতে পারছি তিশা, সেদিন ও যদি না আসতো। সেই কৃতজ্ঞতা, সেই ঋণ এখন আর নেই নীলা। আবিরের সিরিয়াসনেস, ওর যুক্তি, ওর আমাকে আগলে রাখা, ওর এই দায়িত্ববোধ এখন আমার কাছে শুধু কৃতজ্ঞতা নয়। যখন ও এত সিরিয়াস হয়েও আমার পাশে থাকে, আমাকে পাহারা দেয়, তখন মনে হয় আমি যেন পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। তার মানে তুই এখন ওকে? হ্যাঁ নীলা, আমি বুঝতে পারছি না কখন, কিন্তু আমি আবিরকে ভালোবেসে ফেলেছি। আমি ওর এই ফাজলামো করা হাসিটা আর চাই না। আমি চাই আবির যেন সারা জীবন আমার প্রতি এমনই সিরিয়াস থাকে। কিন্তু এখন সমস্যা অন্য জায়গায়। কি সমস্যা? আবির একটা কঠিন ষড়যন্ত্রের মাঝে আছে নীলা। ও শুধু আমাকে নয়, আমাদের পরিবারকেও কোনো বড় বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছে। ও রাতে ফোনে কথা বলে, কপালে ঘাম নিয়ে ল্যাপটপে কাজ করে। আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমার মন বলছে আবির খুব বড় একটা যুদ্ধে নেমেছে। তুই নিশ্চিত? আমি নিশ্চিত। আর আমি এখন এই শর্ত আর চুক্তি বাতিল করে ওকে এই কাজে সাহায্য করতে চাই। আমি ওর পাশে দাঁড়াতে চাই, কিন্তু ও যে এখনো সিরিয়াস, আমি কিভাবে ওর কাছে যাব? নীলার কাছে নিজের মনের কথা বলার পর তৃষা যেন একটু শান্তি পেল, কিন্তু আবিরের প্রতি তার এই নতুন অনুভূতি আর আবিরের গোপন লড়াই, এই দুটি বিষয় তৃষাকে নতুন এক দুশ্চিন্তায় ফেলে নেমেছে। আবির নিজের ঘরেই বসে ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কাজ করছিল। তার কপালে সামান্য ভাঁজ, যা তার মনোযোগের গভীরতা নির্দেশ করছিল। দরজায় কোনো টোকা পড়ল না। তৃষা চুপি সারে ঘরে প্রবেশ করলো। আপনি? কিছু দরকার তৃষা? আপনি তো সচরাচর না জানিয়ে ঘরে প্রবেশ করেন না। তোর কি মনে হয় আমি এখনো তোকে বিরক্ত করার জন্য এখানে এসেছি? আপনার আচরণ এখন পর্যন্ত তাই দেখিয়েছে। যদি আপনার কোনো কাজ থাকে তবে বলুন, আমার হাতে এখন সময় কম।
আবিরের ল্যাপটপের দিকে তাকালো, যেখানে অনেক সাংকেতিক তথ্য দেখা যাচ্ছিল। তুই কি করছিস আবির? তুই কি কোনো ঝামেলায় পড়েছিস? এটা একান্তই ব্যক্তিগত কাজ তৃষা, আপনাকে বুঝতে হবে না। এখন যদি অনুমতি দেন আমি কাজে ফিরতে পারি। আবিরের এই কঠোর সিরিয়াসনেস তৃষাকে মুহূর্তের জন্য কষ্ট দিল, কিন্তু এই গাম্ভীর্যই এখন তার কাছে সবচেয়ে আকর্ষণীয়। তৃষা ঘরের দরজায় আলতো করে ভেজিয়ে দিল। আমি এসেছি তোকে একটা কথা বলতে আবির, যেটা এই চুক্তির বাইরের কথা। আপনার যে কোনো কথা আমি গুরুত্ব দিয়ে শুনবো, বলুন। আমি তোকে ভালোবাসি আবির। ঘরে এক গভীর নীরবতা নেমে এলো। ল্যাপটপের পাখা ঘরের মৃদু শব্দ ছাড়া আর কোনো আওয়াজই ছিল না। আবির হঠাৎ করে কাজ থামিয়ে দিল। সে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন সে তৃষার কথাগুলো বিশ্বাসই করতে পারেনি। কি বললেন আপনি? আমি বলছি আমি তোকে ভালোবাসি। তোর এই সিরিয়াসনেস, তোর এই দায়িত্ব জ্ঞান, এগুলো আমার খুব ভালো লেগেছে। আমি জানি না কখন, কিন্তু আমি এখন তোকে চাই। আমি আর তোর শর্ত ভাঙা দেখতে চাই না। আমি চাই তুই সব সময় আমার পাশে থাক। আমি আর এই বিয়ে বাতিল করতে চাই না। আবির ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করলো। সে তৃষার দিকে ফিরল। তার চোখে সেই একই শান্ত আর গম্ভীর ভাব। তৃষার স্বীকারোক্তি শুনেও তার মুখে কোনো হাসির রেখা দেখা গেল না। আবির তখন গভীরভাবে ভাবছিল, তৃষাকে সরাসরি ফিরিয়ে দিলে বা বেশি কথা বললে পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। শত্রুরা ধরে নেবে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং তারা আঘাত হানার সুযোগ পাবে। আমি কি ভাবি সেটা এখন গুরুত্বপূর্ণ নয় তৃষা, কিন্তু আপনার এই অনুভূতিকে আমি সম্মান জানাই। তুই কি আমাকে ভালোবাসিস না? তুই আমাকে কিছু বলবি না? আমি এখন আবেগ নিয়ে কোনো আলোচনা শুরু করতে চাই না। আপনি জানেন আমি এক কঠিন পরিস্থিতিতে আছি। আপনি যখন আমার প্রতি এত বড় আস্থা দেখালেন, তখন আমি চাই না সেই আস্থায় কোনো চির ধরুক। আমি তোর পাশে থাকতে চাই আবির। তোর এই কঠিন কাজে আমি তোকে সাহায্য করতে চাই। আপনি আমার পাশে আছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় সাহায্য। আপনি যদি এখন পরিস্থিতি জটিল না করেন, আমাকে নিয়ে বেশি সন্দেহ না করেন, তবেই আমি কাজে মনোযোগ দিতে পারবো। আমার কাজ এখন শুধু আপনার এবং আপনার পরিবারের সম্মান রক্ষা করা। আবির ইচ্ছা করেই নিজের পরিকল্পনার কোনো অংশ প্রকাশ করল না। তৃষা যেন কোনোভাবেই না বুঝতে পারে যে তাদের সম্মান বাঁচাতে সে এত বড় ষড়যন্ত্রের মাঝে জড়িয়ে পড়েছে। তৃষা তখনও মনে করে আবির সেদিন কেবল তাদের অপমান থেকে বাঁচানোর জন্যই বিয়ের কথা বলেছিল। আমি তো সব শর্ত মানি আবির। আমি তোকে আর বিরক্ত করব না। আমি বুঝতে পারছি তোর কোনো বড় সমস্যা চলছে। এটাই আমি আপনার কাছে চেয়েছিলাম তৃষা। আপনার এই বিশ্বাস আমার কাছে খুব জরুরি। এখন আপনি যান, আমি খুব শীঘ্রই কাজে ফিরব। আবির নিজের আবেগ চেপে এমনভাবে কথাগুলো বলল যেন সে তৃষার অনুভূতিকে পাশ কাটিয়ে যাচ্ছে। তৃষা বুঝল এখন আবিরকে চাপ দেওয়া ঠিক হবে না। সে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল। আবির দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে চেয়ারে এলিয়ে পড়ল। সে ল্যাপটপের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল। আমি জানি আমি তোমাকে ভালোবাসি তৃষা, কিন্তু এই মুহূর্তে তোমার এই ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিকে আমি ভুল কারণে ব্যবহার হতে দেব না। রিয়াজ, এবার খেলার নিয়ম বদলে যাবে। আবির দ্রুত ল্যাপটপ চালু করলো। রিয়াজ যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। আবিরের হৃদয়ে তৃষার ভালোবাসা, আশ্বাস এবং বাইরের শত্রুর ষড়যন্ত্র, এই দুইয়ের মধ্যে এক কঠিন যুদ্ধ শুরু হলো। আবির নিজের আবেগ চেপে এমনভাবে কথাগুলো বলল যেন সে তৃষার অনুভূতিকে পাশ কাটিয়েছে। সে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তৃষার মন এখন শান্ত। আবির তাকে প্রত্যাখ্যান করেনি, বরং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তার অনুভূতিকে সম্মান জানিয়েছে। তৃষা ঠিক করলো আবিরের শর্ত বজায় রেখেই সে তার ভালোবাসার প্রকাশ ঘটাবে। পরদিন সকাল, আবির বারান্দায় বসে ল্যাপটপে কাজ করছিল। তৃষা এক কাপ গরম কফি নিয়ে তার কাছে এলো। আবির কাজে এতই ডুবেছিল যে তার কফি খাওয়ার কথা মনেই ছিল না। এই নে তোর সেই পছন্দ করা ব্ল্যাক কফি, একদম তোর মেজাজের মতো, তিতকুটে আর গম্ভীর। আপনি কফি নিয়ে এলেন? আপনার তো এই ধরনের কাজ করার কথা নয়। ধন্যবাদ। আমি এখন থেকে তোর খেয়াল রাখবো। তুই তো সারাক্ষণ এত সিরিয়াস থাকিস, তোর তো শরীরের দিকে নজর দেওয়া দরকার। মগটা হাতে নিল। মগের উষ্ণতা তার হাতে লাগতেই তার মুখে মৃদু স্বস্তি দেখা গেল।
আপনার এই মনোযোগ আমার কাজে আরও শক্তি দেবে তৃষা। আবিরের এই সিরিয়াস কৃতজ্ঞতা তিশাকে মুগ্ধ করলো। সে আবিরের পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলো। তোর কি এখন খুব চাপ হচ্ছে? কাজটা খুব কঠিন। এই কাজগুলো এখন আমার জীবনের সবচেয়ে জরুরি কাজ। আমি যদি তোকে একটু জড়িয়ে ধরি, তো শর্ত ভাঙবে? এক মুহূর্ত দ্বিধা করলো না। সে জানে এই মুহূর্তে তিশাকে দূরে ঠেলে দিলে বাইরের লোকজনের চোখে তাদের সম্পর্কের টানাপোড়েন ধরা পড়ে যাবে, যা শত্রুর জন্য সুযোগ হতে পারে। আমার মনে হয় এই ধরনের শারীরিক ঘনিষ্ঠতা শর্তভঙ্গের আওতায় পড়ে না, কারণ আমরা তো এখন হবু বর বউ। আবিরের এমন যুক্তি তিশার হাসি থামল না। সে আবিরের কাঁধে আলতো করে মাথা রাখলো। আবির তখন কাজ থামিয়ে এক হাতে কফির মগ এবং অন্য হাতে তিশাকে ধরে রইল। তার চোখে কিন্তু বারান্দার বাইরে দূরে তাকিয়েছিল, যেন সে আড়াল থেকে কিছু পর্যবেক্ষণ করছে। এদিকে রিয়াজ তার সর্বশেষ পরিকল্পনার বাস্তবায়ন শুরু করে দিয়েছে। আবিরের ভাইয়ের অফিসের নকল চাবি তৈরি করে সে গুরুত্বপূর্ণ কিছু নথি সরিয়ে ফেলেছে। কাজ শেষ। চমৎকার। এবার আবির দেখুক সে কত বড় সিরিয়াস খেলোয়াড়। ওদের ব্যবসায়িক সাম্রাজ্য পতনের পথে, আর ওই ফাজিল ছেলেটা এখন বউ নিয়ে ব্যস্ত থাকবে। রিয়াজ জানতো না আবির তার গতিবিধি আগেই পর্যবেক্ষণ করেছে। আবির তখনও বারান্দায় তৃষাকে ধরে রেখেছিল, কিন্তু তার কান সজাগ ছিল। তার ভাইয়ের অফিসের সিকিউরিটি ক্যামেরা থেকে সে আসা একটি নীরব অ্যালার্ম তার কানে বাজল। আপনার কিছু একটা দরকার তৃষা? কি দরকার? আমি তো তোর পাশে আছি। না, আমার মনে হয় আপনার জন্য কিছু রান্না করা উচিত। আপনার ভাবি আমাকে বলছিলেন আপনি নাকি ডিমের ঝোল খেতে চেয়েছিলেন। তুই ডিমের ঝোল রান্না করবি তোর জরুরি কাজ ফেলে? আপনার যত্ন নেওয়া আমার জরুরি কাজের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। আপনি যান, আমি এক্ষুনি আসছি। আবির দ্রুত রান্নাঘরের দিকে গেল। তৃষা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। আবির তাড়াহুড়ো করে ডিমের ঝোল রান্না করতে শুরু করলো, কিন্তু তার মনে ছিল অন্য কোথাও। সে দ্রুত ফোন বার করে তার ভাইকে একটি সাংকেতিক বার্তা পাঠালো, মানে অ্যালার্ট। দ্বিতীয় স্তর ভাঙা হয়েছে, পুরনো ফাইল কাজে লাগবে। আবির ডিমগুলো ঝোল থেকে উঠিয়ে দিয়ে তিশার দিকে তাকালো। আপনি এভাবে তাকিয়ে থাকলে ডিমগুলো পুড়ে যেতে পারে তৃষা। আপনি আমার জন্য টেবিলে বসে অপেক্ষা করুন। আমি তোকে দেখব, তুই কাজ কর। তিশা হাসলো। আবির এতে চাপের মধ্যেও তাকে সঙ্গ দিচ্ছে। তিশা তার পাশে দাঁড়িয়ে আবিরের রান্নার প্রক্রিয়া দেখছিল। আবিরের গাম্ভীর্য, তার গোপন চেষ্টা, এই সব কিছু মিলে তিশার মনে কোনো সন্দেহ জাগলো না। সে শুধু ভাবল আবির এখন শুধু তার প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত। আবির তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আবির ডিমের ঝোল রান্না করছিল, কিন্তু তার মন ছিল শত্রুর উপরে। রিয়াজ তার চাল ছেড়েছে। আবিরের ভাইয়ের অফিস থেকে নকল চাবি ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নথি চুরি করা হয়েছে। আবির বুঝতে পারল এটাই মোক্ষম সুযোগ। যুদ্ধের সময় রান্নাঘরের ব্যস্ততার মাঝেই আবির ফোন বেজে উঠল। আবির দ্রুত ফোন রেখে একদম নিচু স্বরে কথা বলতে শুরু করলো। তিশা তখন ডাইনিং টেবিলে বসে কফির মগে চুমুক দিচ্ছিল। হ্যাঁ, আমি জানি এখনই করতে হবে, কোনো দেরি নয়। আমি ওদের 15 মিনিটের মধ্যে আমার পিন কোড দিচ্ছি। তুমি সেই ফাইলটা ডিলিট করে দাও দ্রুত। আবির ফোন রাখলো। সে ল্যাপটপ নিয়ে দ্রুত রান্নাঘরে ফিরল এবং একটি গুরুত্বপূর্ণ মেইল পাঠালো। তার মুখ দেখে মনে হচ্ছিল সে কোনো বড় বিপদে আছে। কি হয়েছে তোর? তোর মুখটা এমন কালো কেন? ডিমের ঝোল পুড়ে গেল নাকি? না, শুধু একটা জরুরি ব্যবসায়িক সমস্যা তৈরি হয়েছে। আমাকে এখন একটু বাইরে যেতে হবে। বাইরে? কিন্তু তুই তো বললি 1 মাস বের হবি না। তুই শর্ত ভাঙছিস? এই মুহূর্তে শর্তের চেয়ে বেশি জরুরি কিছু বিষয় আছে তৃষা, আপনাকে বুঝতে হবে। এটা শুধু একটা জরুরি কাজ যা আপনাকে আর এই পরিবারকে সুরক্ষিত রাখার জন্য দরকার। আমি তোর সাথে যাব। তুই যেখানে যাবি আমিও সেখানেই যাব। না, আপনি আমার শর্তের অংশ নন। আপনি এখানে থাকবেন। যদি আমি ফিরে না আসি তবে আপনি আমার ভাইয়ের কাছে যাবেন এবং বলবেন পুরনো ফাইল কাজে লেগেছে। কি যা তা বলছিস? তুই আমাকে এইভাবে ভয় দেখাচ্ছিস কেন? আমি যাব তোর সাথে। আপনি আমাকে ভালোবাসেন তৃষা? হ্যাঁ, বাসি।
যদি আমাকে ভালোবাসেন তবে আমার উপর বিশ্বাস রাখুন এবং এখানেই থাকুন। আপনার বাইরে যাওয়াটা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবিরের এই শেষ কথায় তৃষা থমকে গেল। আবিরের গম্ভীরতা তাকে চুপ করিয়ে দিল। সে বুঝল আবিরকে বিশ্বাস করা ছাড়া তার আর কোনো উপায় নেই। আবির দ্রুত দরজা দিয়ে বেরিয়ে গেল। আবির ট্যাক্সি নিয়ে সরাসরি রিয়াজের অফিসের দিকে গেল। সে জানতো রিয়াজ এখন তার অফিসে বসে তার জয়ের উদযাপন করছে। তুই কোথায় আবির? রিয়াজ তার নতুন ফাইলগুলো নিয়ে শেয়ার বাজারে গুজব ছড়াতে শুরু করেছে। আমাকে সব শেয়ারের দাম পড়ে যাচ্ছে। চিন্তা করবেন না ভাই, আমি আগেই ফাইলগুলোর ব্যাকআপ নিয়েছিলাম আর এখনই রিয়াজকে তার খেলার আসল পরিণাম দেখাতে যাচ্ছি। আবির রিয়াজের অফিসে প্রবেশ করলো। রিয়াজ তার চেয়ারে বসে হাসছিল। আরে আবির, কি খবর? খুব সিরিয়াস দেখাচ্ছে যে। বউর সাথে ঝগড়া করে এলি নাকি? তোর তো ফাইজলামি করার কথা। আমার ফাজলামো শেষ হয়েছে রিয়াজ, এখন আসল কাজ শুরু। তুই কি জানিস তুই যাকে নিয়ে খেলছিস সে আমার হবু স্ত্রী? হবু স্ত্রী? তাকে তো আমি বাজারে সকলের সামনে অপমান করেছিলাম, আর তুই তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন নষ্ট করতে বসেছিস। আমি তোর সব ফাইল চুরি করে নিয়েছি। তোর বাবার ব্যবসা এখন আমার হাতে। তোর ফাইল? তুই কি নিশ্চিত? আবির হেসে উঠল। সেই হাসি যা গত 1 মাস ধরে তালাবদ্ধ ছিল। আবির তার পকেটে থাকা একটি পেনড্রাইভ বের করলো। তুই যে ফাইল চুরি করেছিস সেগুলো ছিল শুধুমাত্র ব্যবসার পুরনো হিসাব। আসল ফাইলগুলো আমি আগেই সরিয়ে দিয়েছি। আর শুধু তাই নয়, তুই যে ফাইল ব্যবহার করে শেয়ার বাজারে গুজব ছড়িয়েছিস তার প্রমাণ আমি সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি। তোর শেয়ার বাজারের লাইসেন্স এখন বাতিল হবে রিয়াজ। কি বলছিস তুই? তুই 1 মাস ধরে এসব করছিস? তোর সিরিয়াস থাকার ভান ছিল এসবের জন্য? আমি তোর মতো নিচু মানসিকতার মানুষের সাথে ফাইজলামো করতে আসিনি রিয়াজ। আমি তোর ষড়যন্ত্র ফাঁস করতে এসেছিলাম। আর তৃষা, আমি তাকে ভালোবাসি, তাই তার এবং তার পরিবারের সম্মান রক্ষা করা আমার প্রথম দায়িত্ব ছিল। বাইরে পুলিশ সাইরেনের আওয়াজ শোনা গেল। রিয়াজের চোখ কপালে উঠল। আবির এক বিজয়ী হাসি আসলো। তিশা তখন বাড়িতে অস্থিরভাবে পায়চারি করছিল। আবিরের দেওয়া শেষ কথাটি তার কানে বাজছিল। যদি আমি ফিরে না আসি? তখনই আবির দরজা খুলে ঘরে প্রবেশ করলো। তুই তুই ফিরে এসেছিস? আমার ভয় হচ্ছিল। তুই এতক্ষণ কোথায় ছিলি? তিশাকে শক্ত করে ধরে রাখলো। তার মুখে এখন আর সেই কঠোর গাম্ভীর্য নেই, আছে এক ঝলমলে হাসি। আমি ফিরে এসেছি তৃষা, আমার কাজ শেষ। কি কাজ? তুই কি করেছিলি? আমি আমাদের জীবনের সব সমস্যা সমাধান করে এলাম তৃষা। এখন তুই আমার পাশে এসে বস। আমার মনে হয় আমাদের শর্ত শেষ হয়েছে। এখন থেকে আমি আর সিরিয়াস থাকবো না। শর্ত শেষ? তুই কি আমাকে বিয়ে করবি না? আমি তোকে কেন বিয়ে করব না? তবে এখন আমি তোর কাছে একটা ফালতু আবদার করব। কি আবদার? আমাকে একটা চুমু দে তৃষা। আমি সারা জীবন তোর ফাজিল বর হয়ে থাকতে চাই। তিশার চোখ আনন্দে ছলছল করে উঠল। আবিরের মুখে সেই পুরনো দুষ্টু হাসি ফিরে এসেছে। আর তিশা বুঝল তার মনের মানুষ শুধু দায়িত্বশীলই নয়, সে একজন নায়কও বটে। আবির তিশাকে শক্ত করে ধরে রাখল। তার মুখে এখন আর সেই কঠোর গাম্ভীর্য নেই, আছে এক ঝলমলে হাসি। আবির বলল, আমাকে একটু চুমু দে তিশা। আমি সারা জীবন তোর ফাজিল বর হয়েই থাকতে চাই। তিশার চোখ আনন্দে ঝলমল করে উঠল। আবিরের মুখে সেই পুরনো দুষ্টু হাসি ফিরে এসেছে। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে জোরে শব্দ এলো। তিশার বাবা মা এবং আবিরের ভাই ভাবি সবাই চিৎকার করে ডাকছিলেন। আবির আর তিশা দ্রুত নিচে নেমে গেল। তোরা দেখেছিস রিয়াজ? টেলিভিশন স্ক্রিনে ব্রেকিং নিউজ চলছিল। বড় হরফে লেখা, ব্যবসায়িক ষড়যন্ত্র ফাঁস। প্রভাবশালী রিয়াজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও শেয়ার বাজারের কারচুপির অভিযোগ। পুলিশ হেফাজতে। সংবাদ পাঠিকা দ্রুত জানিয়েছিলেন রিয়াজ নামের একজন ব্যক্তি কিভাবে তৃষার বাবার প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করেছিল। সেই সঙ্গে শেয়ার বাজারের ভুল তথ্য ছড়িয়ে কোটি কোটি টাকা আত্মসাতের চেষ্টা করছিল। টিভি স্ক্রিনে রিয়াজের গ্রেপ্তার হবার ছবি দেখানো হলো। আর তারপর একটি ছবি দেখাতে হলো যেখানে আবির পুলিশ কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে প্রমাণ জমা দিচ্ছে। আবির, তুমি তুমি এসব করেছো? তুই আমাকে কেবল বললি পুরনো ফাইল কাজে লাগবে।
তুই এত বড় ঝুঁকি নিলি কেন আবির? ভাই, আপনারা না জানলেই ভালো হতো। টেলিভিশনে তখন একজন সাংবাদিক তৃষার এলাকার সেই দিনের ঘটনাটি নিয়ে মন্তব্য করছিলেন। সাংবাদিক তৃষার চরিত্রের কালিমা লেপন করে রিয়াজ সাহেব সমাজে তার সম্মানহানি ঘটাতে চেয়েছিল, যাতে তৃষার বাবা মানসিক চাপে ভেঙে পড়েন এবং সহজে তার ব্যবসা রিয়াজের হাতে তুলে দেন। কিন্তু রিয়াজের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেন একজন যুবক, তার নাম হলো আবির, যিনি সেদিন শুধু সাহস দেখিয়ে তৃষাকে বিয়ের প্রস্তাব দেননি, তিনি গোপনে 1 মাস ধরে রিয়াজের ষড়যন্ত্রের চাল কেটেছেন। তিনি সব জেনেও শুধু পরিবারের সম্মান আর তৃষাকে রক্ষা করার জন্য একটা লড়াই লড়ে গেছেন। এলাকার সেই লোকগুলো যারা সেদিন তৃষাকে অপবাদ দিয়েছিল, তারা সবাই টিভিতে সেই খবর দেখছিল। তারা তাদের ভুল ভেঙে গেল, তারা বুঝতে পারল সেদিন তারা কত বড় ভুল করেছিল। তৃষা মোটেই খারাপ ছিল না, সে ছিল একটা ষড়যন্ত্রের শিকার। নিজেদের কৃতকর্মের জন্য তারা লজ্জায় মাথা নিচু করল। তুমি আমাদের জন্য তুমি এত বড় ঝুঁকি নিলে, তুমি আমাদের জীবন বাঁচালে বাবা। আবির, তুমি আমাদের পরিবারের শুধু মান সম্মান বাঁচাওনি, তুমি আমাদের নতুন জীবন দিলে। আমরা তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তৃষা তখনও অবাক হয়ে দাঁড়িয়েছিল, তার কাছে পুরো রহস্য এখন উন্মোচিত। আবির কেন 1 মাস ধরে সিরিয়াস ছিল, কেন সে তাকে দূরে ঠেলে দিয়েছিল, কেন সে গভীর রাতে ল্যাপটপে কাজ করত, সব কিছুর উত্তর সে পেয়ে গেল। আবির নিজেকে বড় প্রমাণ করার জন্য নয়, তাদের জীবন রক্ষার জন্যই এইসব করেছিল। আবিরের সামনে এসে দাঁড়ালো। তুই তুই এসব একা সামলেছিস? আমি তোকে কতটা ভুল বুঝেছিলাম। তুই আমার দেওয়া শর্ত মেনে তোর স্বভাবের উল্টো কাজ করে। আপনার দেওয়া শর্ত আমার জন্য কোনো সমস্যা ছিল না তৃষা। আপনার ভালোবাসার সামনে আর এই পরিবারের সম্মানের সামনে আমার সব ফাজলামো তুচ্ছ ছিল। আমি তোকে ভালোবাসি আবির, আমি তোকে সেই সিরিয়াস আবির হিসেবে ভালোবাসি, যে নিজেকে না ভেবে অন্যের জন্য লড়াই করে। আর আমি সেই সিরিয়াসনেসকে ভালোবাসি, যা আমাকে আমার প্রিয় মানুষটির পাশে থাকার সুযোগ দিয়েছে। কিন্তু এখন আমার শর্তের মেয়াদ শেষ, আমি আর সিরিয়াস থাকতে পারছি না। আবির তার হাতে টাকা ডিমের ঝোলের বাটিটা টেবিলের ওপর রাখলো এবং তৃষাকে জড়িয়ে ধরল। সেদিন তৃষার আর কোনো দ্বিধা রইল না। তার পরিবারের সদস্যরাও বুঝলো আবির তাদের কাছে শুধু জামাই নয়, সে তাদের ঘরের সত্যিকারের নায়ক। তৃষা সেই রাগী সিনিয়র বউ থেকে আবিরের প্রেমে পড়া এক সাধারণ নারীতে পরিণত হলো। আবিরের মুখের সেই পুরনো দুষ্টু হাসিও ফিরে এসেছে। পরিবারের সবাই বুঝতে পারল আবির তাদের কাছে শুধু জামাই নয়, সে তাদের ঘরের সত্যিকারের নায়ক। এরপরেই 2 সপ্তাহ যেন ঝড়ের গতিতে কাটল। আবির আর তৃষার বিয়ের তোড়জোড় শুরু করলো। এলাকার মানুষজন যারা একদিন তৃষাকে অপবাদ দিয়েছিল, তারা এখন ক্ষমা চাইতে এসেছিল। একদিন সন্ধ্যায় তৃষা আবিরের রুমে এলো। আবির তখন বিছানায় হেলান দিয়ে কিছু একটা পড়ছিল। এই যে নায়ক সাহেব, কি পড়ছো এত মনোযোগ দিয়ে? নিশ্চয়ই বিয়ে নিয়ে কোনো ফালতু টিপস। না তৃষা, আমি নববধূর সঙ্গে রসিকতা করার 5টি সেরা উপায় পড়ছিলাম। যেহেতু তোমার শর্তের মেয়াদ শেষ, আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। তুমি কি আমাকে সারা জীবন ফাজলামো করে জ্বালাবে? আমি ফাইজলামো করে জ্বালাবো না, আমি মজা করে তোমাকে ভালোবাসবো। তুমি তো জানো আমার সেই সিরিয়াস রূপটা শুধুমাত্র রিয়াজের মতো শত্রুদের জন্য ছিল। এখন তুমি আমার রানী, আর রানীকে তো রাজকীয় আনন্দ দিতেই হয়, তাই না? তোমার এই ফাজিল রূপটাকেও আমার এখন খুব ভালো লাগে। কিন্তু শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমার শর্তের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু তোমার নতুন শর্তের মেয়াদ শুরু হবে বিয়ের দিন থেকে। নতুন শর্ত? হ্যাঁ, আমার শর্ত হলো সারা জীবনে অন্তত একবার, শুধুমাত্র একবার তোমার সব ফাজলামো আর হাসি বাদ দিয়ে একদম প্রথম দিনের মতো সিরিয়াস হয়ে আমাকে বলবে তুমি আমাকে কতটা ভালোবাসো। আর উঠে তৃষার কাছে এলো, তার চোখে সেই পুরনো চঞ্চলতা ফিরে এসেছে। এটা কোনো কঠিন শর্ত নয় তৃষা, আমি তোমাকে এখন বলতে পারি, কিন্তু আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করব যখন তোমার সেই রাগী সিনিয়র রূপটা আবার ফিরে আসবে। তখন আমার সিরিয়াস ভালোবাসা তোমার রাগকে মুহূর্তেই শান্ত করে দেবে। তুমি কখনোই শুধরাবে না। আমি শোধরাবো না, কারণ আমি তোমাকে ভালোবাসতে শিখেছি। বিয়ের দিন এলো, পুরো বাড়ি আলো ঝলমল করছে।
তিশা যখন সে যে বিয়ের আসরে এলো, আবির তখন মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে রইল। কি রে আবির, এবার তো একটু সিরিয়াস হ, কাজী সাহেব আসছেন। আমি খুব সিরিয়াস ভাই। আমার জীবনের সবচেয়ে সুন্দর বউটাকে আমি হারাতে চাই না। নিকা এর মজলিস শুরু হলো। কাজী সাহেব বিবাহের শর্তাবলী এবং দেনমোহর নিশ্চিত করেছেন। আবির আর তিশার পাশাপাশি বসে আছে। তাদের সম্পর্কে শুরুতে ছিল অবিশ্বাস, অপমান আর একটি কঠিন শর্ত। আর সেখানে আছে শুধু গভীর ভালোবাসা আর হাসি। আপনি কি দেনমোহনের বিনিময়ে জনমা তৃষাকে স্ত্রী হিসেবে কবুল করেছেন? এক মুহূর্ত তিশার দিকে তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। কাজী এবার তিশার কাছে ওই একই প্রশ্ন করলেন। চারপাশে নীরবতা বাড়ছিল খুবই। তিশা যার মুখে একসময় শুধু রাগ দেখা যেত, এখন তার মুখে এক শান্ত হাসি। আমি কবুল করছি। সকলের কণ্ঠে উচ্চারিত হলো আলহামদুলিল্লাহ। আবির হঠাৎই তিশার দিকে ঝুঁকে এলো। এই শোনো, কি বলছো? কাজী সাহেব দোয়া করছেন? তোমার মাথায় আমার জন্য চুলকানির মলম আছে? কেন, তোমার কি আবার পাগল হওয়ার চুলকানি শুরু হয়েছে? হ্যাঁ, তোমার ভালোবাসার পাগল হওয়ার চুলকানি। এই ফালতু কথা বলতে পারার স্বাধীনতাটাই আমার কাছে সবচেয়ে দামি। তিশা তার হাত বাড়িয়ে আলতো করে আবিরের মাথায় টোকা মারল। তাদের দুজনের হাসিতে আসর ভরে গেল। তাদের বিয়ে শুধু দুটি মনের মানুষের মিলন ছিল না, এটা ছিল ভালোবাসার কাছে শর্তের হাট, দায়িত্ববোধের কাছে ফজলামোর পরাজয় এবং একটি রাগী বউয়ের জীবনে এক ফজল বরের আগমন। তিশা হাসি মুখে আবিরের দিকে তাকালো। সে এখন আর সিনিয়র রাগী বউ নয়, সে এখন এক নায়কের প্রেমিকা। বাসরাতের ঘরটি ছিল গোলাপ আর রজনীগন্ধার মিষ্টি গন্ধে ভরা। আবির ও তিশার বিয়ে হয়েছে। সমস্ত শর্ত, ষড়যন্ত্র আর যুদ্ধের সমাপ্তি ঘটছে। এখন তারা তাদের একান্ত ঘরে। আবির দরজার সামনে দাঁড়িয়ে তিশার দিকে তাকালো। তার চোখে কেবল তৃষা, আর অন্য কোনো চিন্তা নেই। শেষ পর্যন্ত আমরা এখানে। এই মুহূর্তের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি তৃষা। তিশা তখন ঘোমটার আড়ালে লজ্জায় লাল হয়ে আছে। আবির আলতো করে দরজা বন্ধ করলো। সে ধীরে ধীরে তৃষার কাছে এগিয়ে এলো। তার চঞ্চল চোখ দুটো এখন গভীর অনুরাগে ভরা। সে তিশার ঘোমটা আলতো করে সরিয়ে দিল। তিশা চোখ তুলে তাকাতেই আবির মুহূর্তের জন্য যেন শ্বাস নিতে ভুলে গেল। তুমি এত সুন্দর। আমি কেন 1 মাস ধরে গম্ভীর ছিলাম জানো? কারণ তোমার সৌন্দর্য দেখলে আমি পাগল হয়ে যেতাম, আর তখন আমার সব পরিকল্পনা ভেস্তে যেত। আমি তোমাকে এক পলক দেখার জন্য কত ছটফট করেছি, তুমি কল্পনাও করতে পারবে না। তুমি কি আমাকে শুধু ফাজিল বলতে? আমি ফাজিল ছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা ছিল পৃথিবীর সবচেয়ে সিরিয়াস জিনিস। তোমার রাগকে ভালোবেসেছি, তোমার জেদকে ভালোবেসেছি, আর এই 1 মাস তোমার পাশে থাকার সুযোগ পেয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তিশা উঠে আবিরের হাত ধরল। তাদের হাতে গোলাপের পাপড়ি লেগে আছে। চারপাশের নীরবতা যেন তাদের অনুভূতিকে আরো বাড়িয়ে তুলেছে। আমি যখন তোমাকে অপবাদ দিতাম, যখন তোমার উপর রেগে যেতাম, তখনও কি তুমি আমাকে ভালোবাসতে? আমি তোমাকে তখনই সবচেয়ে বেশি ভালোবাসতাম যখন তুমি রাগে আমার কলার ধরে ঝাঁকাতে, কারণ সেই রাগের আড়ালে তোমার দুর্বলতা লুকিয়েছিল। আমি জানতাম আমাকে ছাড়া তোমার আর কেউ নেই। আমি সেই মুহূর্তগুলো আমার বুকে আগলে রেখেছি। আমাকে কখনো ছেড়ে যেও না আবির, আমার খুব ভয় করে। ছেড়ে যাব না। এই হাত ধরেছি, এই হাত সারা জীবন থাকবে। আমাদের জীবনের আর কোনো খারাপ মুহূর্ত যেন না আসে, তার দায়িত্ব আমার। তোমার জীবনের সব কষ্ট, সব চিন্তা আজ শেষ। এখন থেকে শুধু হাসি, ভালোবাসা আর আমাদের খুনসুটি। আবির তিশার মুখ তুলে ধরল, তার ঠোঁটে আলতো করে কিস করল। সেই কিসে ছিল দীর্ঘ অপেক্ষা আর পাওয়ার গভীর শান্তি। তিশার হার্ট যেন খুব দ্রুত বিট করছিল। সে এতটাই সফট হয়েছিল, সে করে কী রিয়াকশন দেবে বুঝে উঠতে পারছিল না। আবিরের ক্রিসের মাত্রা যখন গভীর থেকে গভীর হচ্ছিল, তখন তিশা নিজের ধারণা চেতনা ফিরে পেল এবং সে খুব আবেগ এবং অনুভূতি সহকারে আবিরের নিজের অনেকটা কাছে নিয়ে নিজের হাত দিয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে রেসপন্স করা শুরু করলো।
আবির যখন বুঝতে পারল তিশা তার সাথে রেসপন্স করছে, তখন তার স্পর্শগুলো যেন আরও অবাধ্য হয়ে গেল। তার হাতের বিচরণ যেন তৃষার সমস্ত শরীরে হচ্ছিল। এদিকে তিশা সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছিল। সে কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। তার ভেতরে যেন তীব্র থেকে তীব্র আবেগের চলাচল হচ্ছিল, যার জন্য তার সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল। আবিরের অবাধ্য আচরণগুলো অনেকটাই গভীর হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে তারা দুজনেই মিলেমিশে একাকার হয়ে যায়। এখন সমস্ত ঘরে শুধুমাত্র গোলাপের সুবাস এবং মোমবাতি আর মৃদু আলো, তাদের ঘন ঘন শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো অস্তিত্ব ছিল না। বেশ কিছু সময় পরে আবির তিশাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে রেখে তিশার মাথায় হালকা করে চুমু খেয়ে তাকে হালকা করে জড়িয়ে ধরে বলল, আমি এখন একটা গল্প বলবো তৃষা, শুধু তোমার আর আমার গল্প। বলো। গল্পটা শুরু হয়েছিল একটা ভুল বোঝাবুঝি দিয়ে, শেষ হলো একটা নিখুঁত ভালোবাসায়। গল্পের শুরুতে তুমি ছিলে রাগী সিনিয়র বউ আর আমি ছিলাম ফাজিল দেবর, কিন্তু গল্পের শেষে তুমি হলে আমার জীবনের আলো আর আমি হলাম তোমার সারা জীবনের সঙ্গী। আজ রাতে এই গল্পের নতুন অধ্যায় শুরু। আবির তখন কোনো শর্ত বা ফাজলামো নয়, শুধু তার হৃদয়ের গভীর অনুরাগ নিয়ে তিশার দিকে তাকালো। সেই চোখে ছিল গভীর ভালোবাসা। আজ রাতে আমি তোমাকে কথা দিচ্ছি তৃষা, আমাদের ভালোবাসার উপর আর কারো কোনো নিয়ন্ত্রণ থাকবে না, শুধু তুমি আর আমি। পুরোটা রাত তারা গল্প করে এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সকল দেওয়াল ভেঙে আরও একবার কাছাকাছি আসলো। এই রাতটা যেন তাদের কাছে ছিল অনেক আকাঙ্ক্ষার এবং অনেক অপেক্ষার একটা মুহূর্ত, যেটা প্রতিফলিত হচ্ছিল প্রতিনিয়ত তাদের দুজনের ভালোবাসার উষ্ণতার মাধ্যমে। আবির তার দুই হাত দিয়ে তিশার মুখ তুলে ধরল। ধীরে ধীরে তাদের দূরত্ব কমতে থাকলো। এই ছিল সেই মুহূর্ত যেখানে সব অপেক্ষা, সব কষ্ট আর সব দ্বিধার সমাপ্তি ঘটল। বাসের রাতের নীরবতা ভেঙে কেবল দুটির হৃদয়ের উষ্ণতা আর ভালোবাসার ফিসফিস শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করলো। তারা একে অপরের কাছে নিজেকে সঁপে দিল। সেখানে ছিল শুধু নির্ভরতা, সম্মান এবং সীমাহীন ভালোবাসা। ভোর রাতে তারা দুজনে ঘুমিয়েছিল। হঠাৎ করে জানলার পর্দা ভেদ করে আলো এসে এখন তৃষার চোখে পড়ল। তখন তৃষার ঘুম ভেঙে গেল। ভোরের প্রথম আলো ঘরে গোলাপি পর্দা ভেদ করে আচ্ছাভাবে বিছানার ওপরে এসে পড়েছে। মৃদু বাতাস জানলার চিকন ফাঁক গলে ঘরে প্রবেশ করছে, আর তারা সাথে মিশে আছে রজনীগন্ধার মিষ্টি সুবাস। তৃষার ঘুম ভেঙে যেতে সে লক্ষ্য করে দেখলেও সে এখন আবিরের প্রশস্ত বুকের উপরে নিশ্চিন্তে শুয়ে আছে। আবিরের বাঁ হাতটি আলতো করে তার কাঁধের উপরে রাখা। তৃষা আস্তে আস্তে চোখ খুলে আবিরের মুখের দিকে খুব গভীরভাবে লক্ষ্য করলো। কি নিষ্পাপ আর শান্তভাবে ঘুমিয়ে আছে ছেলেটি। কে বলবে এই ছেলেটা কাউকে এতটা ভালোবাসতে পারে, তার জন্য তার পুরো জীবনটা ঝুঁকির মধ্যে দিয়ে দিতে পারে। এইসব কষ্টের দিন, শর্ত আর আবিরের গভীর ত্যাগ, সমস্ত কিছু কথাতে ভাবতে ভাবতে তৃষার চোখে পানি টলমল করে উঠল। সে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান মনে করতে লাগলো। আবিরকে এখন কেবল তার রক্ষাকর্তা নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে হচ্ছে। তৃষা আবিরের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। হঠাৎ করেই আলতোভাবে আবিরের কপালে হালকা একটা চুমু খেলো। তারপর সাবধানে শাড়িটা কোনো মতে নিজের শরীরের সাথে জড়িয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তৃষা যখন বিছানা থেকে উঠতে যাবে, তখন তার নিজের শরীরের প্রতিটি পেশিতে যেন গভীর এক ক্লান্তি অনুভব হচ্ছিল। কিন্তু তারপরেও সে মনের জোর দিয়ে নিজেকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। হঠাৎ করেই আবিরের ঘুম ভেঙে যায়। সে পাশে তৃষাকে অনুভব করতে না পেরে চমকে ওঠে। সে হাত দিয়ে বিছানার এপাশে তৃষাকে খুঁজতে থাকে। যখন তৃষাকে নিজের পাশে পায় না, তখন সে তাড়াতাড়ি উঠে বসে আশেপাশে খুঁজতে শুরু করে। কিন্তু যখন ওয়াশরুম থেকে পানির মৃদু আওয়াজ আসে, তখন সে বুঝতে পারে তৃষা ভেতরে আছে। কিছুক্ষণের মধ্যেই তৃষা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে কোনো মতে শাড়ির ভাঁজগুলো ঠিক করার চেষ্টা করছিল, যদিও তার হাঁটার গতি ছিল খুবই ধীর। তৃষাকে এই অবস্থায় দেখে আবির বিছানা থেকে দ্রুত নেমে তার দিকে এগিয়ে যায়। সে তৃষাকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর তার মুখটা এক মুহূর্তের জন্য কঠিন হয়ে ওঠে। হুট করে সে অনুতপ্ত কণ্ঠে বলে ওঠে, তোমার যদি এতই কষ্ট হচ্ছিল তাহলে তুমি আমাকে আটকালে না কেন?
হঠাৎ করেই আবিরের কণ্ঠে এমন কথা শুনে তিশার পা থমকে যায়। সে কি করবে বা কি বলবে কোনো ভাষাই খুঁজে পাচ্ছিল না। সে শুধু অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। আবির যখন দেখল তিশা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, তখন সে ছুটে গিয়ে তিশার হাত ধরে। তৃষাকে ধরে নিয়ে এসে বিছানায় বসিয়ে আবির তার হাত দুটো ধরে তৃষার দিকে গভীরভাবে দৃষ্টি নিবদ্ধ করে তাকিয়ে বলল, আই অ্যাম সরি। আমার সব মনে আছে তৃষা। আমি জানি তুমি কতটা নতুন। শুধু আবেগের বশে ভালোবাসার তাড়নায় আমি ভুলে গিয়েছিলাম। আমাকে আটকালে না কেন তুমি? তোমার কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে। তোমার কোনো দোষ নেই আবির। তুমি কি ভাবছো? এটি তো আমাদের ভালোবাসার প্রথম চিহ্ন। তোমার এত কাছে আসতে পেরে, তোমার এই গভীর ভালোবাসা অনুভব করতে পেরে আমার এই সামান্য কষ্ট কিছুই না, বরং আমি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান মনে করছি। তুমি শুধু আমার পাশে থেকো। আবির তিশার হাত ছেড়ে আলতো করে তার কপালে একটি গভীর চুমু খেলো। তার চোখ দুটো ছিল গভীর মমতা আর অনুরাগে ভরা। সে তৃষাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। আর কখনো একা কষ্ট পাবে না আমার রানী। কালকের রাতটা ছিল আমাদের শর্তহীন ভালোবাসার অঙ্গীকার। আজ থেকে আমাদের জীবনের প্রতিটা সকাল হোক নতুন করে শুরু করার প্রত্যয়। নতুন করে শুরু তো হয়েই গেছে আবির। তোমার ফাজলামো, তোমার সিরিয়াসনেস, সব কিছুর উপরে আমি তোমাকে বিশ্বাস করি। তুমি যখন আমার পাশে থাকো, আমার আর কিছুরই প্রয়োজন হয় না। আমাদের গল্পের শুরুটা ছিল শর্ত দিয়ে, কিন্তু শেষটা হবে ভালোবাসা দিয়ে, যা কখনো শেষ হবে না। এই যে তুমি এখন আমার বুকে শুয়ে, এটা কোনো গল্পের শেষ লাইন হতে পারে না। এটা আমাদের নতুন গল্পের সূচনা। সেই গল্প যেখানে রাগী সিনিয়র বউ আর ফাজিল দেবর মিলে একটা সুখের সংসার গড়ে তুলবে। ঘরের জানলা ভেদ করে প্রথম সকালের নরম রোদ এসে পড়ল তাদের দুজনের ওপরে। আবির তিশাকে দু হাত দিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরল, আর তিশা আবিরের বুকে মাথা রেখে নিশ্চিন্তে হাসল। তাদের দীর্ঘ অপেক্ষা, সব ভুল বোঝাবুঝি আর সব শর্তের বেড়াজালা আজ ছিন্ন হয়েছে। আজ থেকে তারা শুধু একে অপরের একটি নিখুঁত ভালোবাসার বন্ধনে আবদ্ধ।